মাসের কটা দিনে আমরা আমাদের নিজেদের অসুচি বলে আর মনে করি না। একজনও তো প্রশ্ন করছে না আমার মেয়েদের যে আজকে আপনি শুদ্ধ তো, আপনার এখন পিরিয়ডস হয়নি তো? নো ওয়ান ইজ আস্কিং। আমি একটু কি জিজ্ঞেস করতে পারি, মানে বিতর্কটা মানে আমরা খানিকটা জানি বিতর্কটা দিদির পরিবার থেকেই এসেছিল। হ্যাঁ, পরিবার থেকেই এসেছিল যে আমরা ওটা অন্যায়ভাবে, শব্দটা ব্যবহারই করি, আমরা ওটা চুরি করেছি। এরা নারায়ণ স্নান করাবে রোজ, এটা নিয়েও ছেলে খেলা করছে। ধর্মটাকে ওরা শেষ করে ফেললো। দুর্গাপুজো করতে এলেন যখন ৬৬ পল্লী বোধহয় আপনাকে প্রথমবার নিয়ে গেল, তো সেটা নিয়ে তো সাংঘাতিক রকম হইচই আর কি, তাই তো? তো আপনারা কি পৈতের বা উপনয়ন অনুষ্ঠান করেন? না, করেন না, আমরা তো ওটার বিরুদ্ধে। কিন্তু 90%ই বলছেন এটা ছেলে খেলা হলো, এটা ঠিক বিয়ে হলো না। প্ল্যান করছেন আর কি নন্দিনী দিদিকে নিয়ে যাবেন এখন থেকে, মানে প্রেম করার আগে থেকে নন্দিনী দিদির কাছে চলে যেতে পারেন। অনলাইনে দুর্গাপুজোর প্রশিক্ষণ দিয়েছি বিদেশের বাঙালি মেয়েদের, যে তোমরা নিজেদের সংগঠনে নিজেরা পুজো করো। তারা 6 মাস ধরে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে, ভালোভাবে করছে। গোটা ধর্মের নিয়ন্ত্রণ যেটা বলি এখন অনেক ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলের হাতে চলে এসেছে, এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি। এইটাতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? আজকে আমাদের পডকাস্টে এমন একজন অতিথি, তিনি বোধহয় সবার অলক্ষ্যে বলবো না, এই মুহূর্তে গোটা সমাজ বোধহয় তাকে অ্যাকসেপ্ট করছে একই রকমভাবেই। তিনি একটা বিপ্লব ঘটাচ্ছেন। সেই বিপ্লবটা ঘটছে আমাদের ভাবনায়, আমাদের চেতনায়, আমাদের যাপনে, আমাদের সংস্কৃতির সব জায়গাটায়। আপনারা সবাই জানেন হয়তো নন্দিনী ভৌমিকের কথা, যাকে ঘিরে সিনেমা উইন্ডোজ প্রোডাকশন থেকে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনার সিনেমা ব্রহ্মা জানেন গোপন কম্মটি, এই যে সিনেমাটা যাকে নিয়ে তৈরি হয়েছিল, যে মহিলা পুরোহিতের কথা বলা হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর নন্দিনী ভৌমিক। আর আজকে আমাদের অতিথি নন্দিনী ভৌমিক। নন্দিনী দিদি যদিও পদবি ইউজ করেন না, তবুও আমরা যেহেতু শুরুতে একটা পরিচয় করাচ্ছি, সুতরাং আমরা বলতেই হয় যে ডক্টর নন্দিনী ভৌমিক আজকে আমাদের অতিথি। নন্দিনী দিদি অনেক দিন ধরে এই আড্ডাটা কিন্তু আমাদের ডিউ ছিল আর কি, তুমি সমানে বলছিলে। অ্যাবসলিউটলি তাই, ব্যাটে বলে হচ্ছিল না, প্রায় 1 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম একটা আড্ডা দেওয়ার। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো যেটা, যে শুভমস্তু, এই যে নামটা শুভমস্তু মানে কি, সেটা যদি সবাইকে বলেন একটু। মঙ্গল হোক। মঙ্গল হোক, এছাড়া আর তো কিছু চাইতে পারি না। এই 21 শতকে দাঁড়িয়ে, যেখানে আজকে সত্যিই পলিউশন লেভেল এত হাই, মোটামুটি অনেক গাছ আমরা কেটে ফেলেছি, নদীগুলোকে আমরা খারাপ করে ফেলেছি, পাহাড়গুলোর বুকে আমরা প্রচুর গর্ত খুঁড়েছি। তারপরে তো ভালো হোক, মঙ্গল হোক ছাড়া আমাদের আর বলার কি আছে? সুতরাং রিলিজনের হাত ধরেও আমরা বলতে চাই সকলের মঙ্গল হোক। আরেকটাও কথা, আমরা যেহেতু কোনো জেন্ডার বায়াস, জাতিভেদ, ধর্মভেদ এগুলোর ঊর্ধ্বে গিয়ে একটা গ্লোবাল ওয়েলনেসের কথা বলি, তাই সার্বিকভাবে সকলের মঙ্গল হোক, এইটা আমরা প্রার্থনা করি অ্যাজ প্রিস্টস। এইটুকুই পারি আমরা। এই যে শুভমস্তুর শুরুটা কি হবে, মানে যদি আপনি প্রথম থেকে বলেন গল্পটা। শুরুটা তো শুভমস্তু তখন নেই, শুরুটা আমি আর রুমা, 2 বন্ধু, দুজনেই সংস্কৃত পড়ি এবং পড়াই, এইরকম একটা অবস্থা। আমরা দুজনে ক্লাসমেট। আর আমাদের অধ্যাপিকা কলেজে, মানে লেডি ব্রেবন কলেজে আমাদের অধ্যাপিকা ছিলেন গৌরী ধর্মপাল। সেই সময়টা বলবো আমার বড় মেয়ের বিয়ের 2-1 বছর আগের সময়। মানে তখন বুঝতেই পারছো, তখন দিদিও অনেক বয়স হয়ে গেছে, আমরাও পরিণত। আমি আমার মেয়ের বিয়ে দেবো আর 2 বছর পরে, এই রকম যে বয়সটা, এরকম সময় দিদির সাথে আবার আমাদের যোগাযোগ হয় একটা সেমিনারের অবকাশ নিয়ে। যাই হোক, সেই যোগাযোগে দিদির সাথে আবার ঘনিষ্ঠতা। দিদির তখন প্রত্যেক মাসে একটি করে বেদ ক্লাস করতেন। আচ্ছা।
হ্যাঁ, ওনার বাড়িতেই। আচ্ছা। তো আমরা যেতাম, সেটা অ্যাটেন্ড করা ইত্যাদি। তখন দিদি হঠাৎই বললেন যে আমার তৈরি করা একটি পুস্তক আকারে একটি বিবাহ পদ্ধতি আছে, সেইটি কাজ আমি বিগত বছরে করেছি, আমার কিছু প্রাক্তন ছাত্রীও করেছে, কিন্তু কাজটা অনেক দিন হলো পুরোপুরি বন্ধ আছে। তুমি আর রুমা কি আবার সেই কাজটা করতে চাও? তাহলে আমি তোমাদের এই বইটি দিতে পারি, তোমরা শিখে নাও আমার কাছে। তো স্বাভাবিকভাবেই আমাদেরও মানসিকতা দিদির পদানুসরণ করেই তো সংস্কৃত শেখা। লুফে নিলাম। লুফে নিলাম কেন? কারণ আমার মেয়ের বিয়ে ওইভাবে দেব এই আশায়। তখন আপনি কিন্তু কি দেখেছিলেন তার আগে গৌরী ধর্মপালকে? না না, উনি যে এই কাজ করছেন বা করেছেন আমি কিছু জানি না। না, একেবারে। আমি শুনেছি উনি অপর্ণা সেন, বাণী বসু দুজনের বিয়ের না, করেছিলেন। বাণী বসু ওনার বোন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। অপর্ণা সেনের মেয়ের বিয়ে গৌরীদির হাত ধরে হয়েছিল, সেটা পরবর্তীকালে শুনেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কোনো আমি না না, আমি একেবারেই জানতাম না এটা। তো যাই হোক, সেই জার্নি শুরু। কিন্তু তখনও ভাবিনি যে আমি পৌরোহিত্যটাকে আমার কাজ হিসাবে স্বীকৃতি দেব, সম্মান দেব, এটা নিয়ে রিসার্চ করব। তার জন্য আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেব, মানে ওপর থেকে কি নির্দেশ ছিল জানি না। আপনি পড়াচ্ছেন যাদবপুরে? না না, আমি তো বরাবর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে সংস্কৃত পড়িয়েছি। ওটা হচ্ছে দক্ষিণেশ্বরে। হ্যাঁ। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে আমি পড়াতাম। আপনি ওখানেই পড়ান? দক্ষিণেশ্বর আমার নিজের বাড়ি বলে আমি রিলেট করতে পারলাম। হীরালাল মজুমদার কলেজের অধ্যাপক আমি। তো যাই হোক, সেই হলো। ওমা, তারপরে মেয়ের বিয়ে তো খুব ভালো মতো হয়ে গেল দিদির আশীর্বাদে। দিদি দাদা দুজনেই সেখানে প্রেজেন্ট ছিলেন। তারপরে দিদির যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টে আমাদের বছরে 2-1টা করে ডাক আসতো, আমরা বিয়ে দিতাম। আমার বাবা সন্ন্যাসী, বাবা এখন নেই পৃথিবীতে। বাবা হোমটা করতেন, আর আমরা দুজনে এই দিদির বাধ্য ছাত্রীর মতন ওই বাকিটা করতাম। ভোকালগুলো সমস্ত আমাদের ছিল। ওনার লেখা যে স্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একেবারে। তো যাই হোক, ভারী সুন্দর অভিজ্ঞতা সেগুলো। খুব মানে অনেক কিছু শিখেছি, ভাবতে শিখেছি, এটা একটু বড় কথা। তারপরে তো দিদি চলে গেলেন। দিদির তখন অনেকটাই বয়স এবং অসুস্থতাও ছিল প্রচুর। দিদি চলে গেলেন, আমরা আমাদের কাজটা কন্টিনিউ করতে লাগলাম। তখন একটু একটু পরিচিতি হয়েছে, বছরে 2-1টার থেকে হয়তো 5-6টা বিয়ে দিচ্ছি, এরকম একটা পরিচিতি আস্তে আস্তে হচ্ছে। আমার ছোট মেয়ের বিয়ে আবার আসন্ন হলো। অনন্যা আপনার ছোট মেয়ে বোধহয়? না, সুকন্যা আমার ছোট, অনন্যা আমার বড় মেয়ে। হ্যাঁ, মানে আমার মেয়েরা বলে যে আমাদের দিয়ে তো তুমি সব এক্সপেরিমেন্টটা করলে। মানে অনন্যার বিয়ে হচ্ছে প্রথম বিয়ে আপনার দেওয়া। একদম একদম। মানে অনন্যার বেলায় তো আমি আর রুমা ও আমার মেয়ে জামাইকে নিয়ে একটা রিহার্সালও দিয়েছিলাম, কারণ আমরাও তো তখন স্টুডেন্ট, আমরাও তো শিখছি। সুকন্যার সময় আমরা অনেক কনফিডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, দিদি চলে যাবার পর একটা বলতে পারো অনভিপ্রেত আকস্মিক একটা অন্যায় আঘাত এলো আমার ওপরে, মিথ্যা অভিযোগ এলো আমার ওপরে। এই দিদির পদ্ধতি এবং দিদির এই বইকে কেন্দ্র করে, আমার এই কাজটিকে কেন্দ্র করে, সেটা এখন প্রায় সবাই জানেন, সেই জন্য আর বলছি না। আমি একটু কি জিজ্ঞেস করতে পারি, মানে বিতর্কটা, মানে আমরা খানিকটা জানি বিতর্কটা দিদির পরিবার থেকেই এসেছিল। হ্যাঁ, পরিবার থেকেই এসেছিল যে আমরা ওটা অন্যায়ভাবে, শব্দটা ব্যবহারই করি, আমরা ওটা চুরি করেছি। মানে ওই স্ক্রিপ্টটা আপনারা চুরি করেছেন? বইটা, হ্যাঁ, বই তো ওটা প্রিন্টেড বই। প্রিন্টেড বই চুরি করার কি আমি বলতে পারবো না সেটা। মানে দিদি যে ভালোবেসে আমাদের শিখিয়েছেন, এবং যখনই সব রকমের প্রিন্ট হয়ে গেল তখন তার সত্যটা ওনার কাছেই তো থাকলো, কিন্তু সেটাকে তো যে কেউ সেটাকে ইউজ করতে পারবে। আমি বলতে পারবো না সেটা, কারণ এটা তো মিথ্যা অভিযোগ এসেছিল আমাদের ওপর, খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু হয়তো শাপে বর হলো যে ওই যে নিমেষের মধ্যে ওনার লেখা, ওনার সব কিছু থেকে বেরিয়ে এসে নতুন করে পড়তে বসা, নতুন করে রিসার্চ করা, এবং বরাবর সংস্কৃতর ছাত্রী হিসাবে নিজেকে খুব কমফর্ট জোনে আমি পেয়েছি, কারণ আমার ভালোবাসার জায়গা এটা।
আমার ভালোবাসার জায়গা ইন্ডোলজিতে রিসার্চ করা। সুতরাং আমার কাছে এটা খুব আনন্দের একটা পড়াশোনা শুরু হলো। হ্যাঁ, কিছুদিন শুভমস্তুর কাজ বন্ধ ছিল, কিন্তু আমি খুব তাড়াতাড়ি শুধু বিয়ের কাজ নয়, এই নতুন ভাবধারা নিয়ে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, পারলৌকিক, বাৎসরিক, কি না লিখে ফেলেছি। মানে প্রত্যেকটা এই সোশ্যাল সেরিমনি যেভাবে ট্রেডিশনালি হয় সেটা শুভমস্তু করে না, একদম অন্যভাবে করে। আমি আর রুমা যেভাবে সমাজটাকে দেখি, আমরা দুজনে যেভাবে ধর্মকে দেখি, ধর্ম মানে নট অনলি রিলিজন, কিভাবে সমাজের পথে চলা উচিত একবিংশ শতকে দাঁড়িয়ে, আমাদের ভাবনাটা যেরকম সেটা সমাজকে একটু পথ দেখাতে চেষ্টা করি। প্রচুর ধাক্কা খেয়েছি, অ্যাকসেপ্টেন্স অত সহজ ছিল না, কিন্তু ওই যে বললাম দিদির আশীর্বাদ ছিল। আমার মা বাবা সবসময়, ওনারা তো আমাদের এই কষ্টটা, এই আঘাতটা প্রত্যক্ষ করেছিলেন, এবং বাবা তো সরাসরি যুক্ত ছিলেন অনেকগুলো দিন, উনি হোমটা করতেন বলে। এই যে অভিযোগটা আপনার বিরুদ্ধে হয়েছিল, এটা কোনো সময় উনি বেঁচে থাকাকালীন হয়নি না, এবং উনি আপনার প্রথম মেয়ের বিয়ে আপনি দিচ্ছেন, তিনি উপস্থিত সেখানে। হ্যাঁ হ্যাঁ, সে তো সব ছবি আছে। তার মানে তার কি বলবো, উপদেশ নিয়ে আপনার পুরোটা করছেন। একেবারে। তারপরে উনি চলে যাওয়ার পরে এই আঘাতগুলো আসতে আরম্ভ করলো। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে বললাম খুব আকস্মিক ছিল এবং অন্যায় ছিল, মিথ্যা ছিল, অভিযোগটা মিথ্যা ছিল। যাই হোক, তো ওই যে বললাম দিদির আশীর্বাদ ছিল। মা বাবা সমানেই বলতেন যে তোদের উনি এতটাই আশীর্বাদ করবেন, তো দিদির আশীর্বাদ নিয়ে নতুন করে পথ চালা। সেই পথ এত সুগম হয়েছে, এবং সত্যি আমার হাত দিয়ে যে লেখাগুলো বেরিয়েছে সেগুলি এত গৃহীত হয়েছে বৃহত্তর সমাজে, যে এখন শুভমস্তু শুধু সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে কাজ করে না, সারা পৃথিবী জুড়ে কাজ করে। মানে সাংঘাতিক বড়, মানে গ্লোবালি পৌঁছেছে আমি আমরা। খানিকটা তার সাক্ষী, কারণ হচ্ছে আমি রিসেন্ট গত 2 বছরে 2 জায়গা থেকে আমি জানি আপনাকে ফোনও করতে হয়েছিল আমাকে, তারা মোটামুটি নাছোড় বান্দা যে আপনাকে দিয়ে আপনাকে তার সেখানে উপস্থিত থাকতে হবে। আমার এক বন্ধু গত বছর তার মেয়ের বিয়েতে মোটামুটি সে আমাকে 6 মাস আগে থেকে বলতে আরম্ভ করেছিল, তোমাকে কিন্তু নন্দিনী মৌমিককে বলতে হবে। এখনও একটা রয়েছে, পাইপলাইনে রয়েছে, আমাকে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন দেওয়া আছে অলরেডি আপনাকে। তো আমি জানি যে শুভমস্তু সত্যি কীভাবে মানুষ আপনাকে এই মুহূর্তে, আপনাদের অর্গানাইজেশন বলুন বা আপনাদের এই যে পদ্ধতিটা বলুন, বা আপনারা যে মেসেজটা দিতে চাইছেন বিয়েকে কেন্দ্র করে, বা হিন্দু ধর্মের অন্যান্য যে সমস্ত ক্রিয়াগুলো সেগুলোকে কেন্দ্র করে আপনি যে মেসেজটা দিচ্ছেন, মানুষ অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, আজকের দিনে অ্যাকসেপ্ট করছে, কিন্তু সবাই মিলে যে অ্যাকসেপ্ট করছে তা বলবো না, কিন্তু অ্যাকসেপ্টেন্সটা শুরু হয়ে গেছে, এবং এটা বেশ তড়িৎ গতিতে শুরু হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। মানে একটা জায়গায় বিয়ে দিয়ে উঠলাম, সেখান থেকেই আরও 4টে কাজ এসে গেল। ওই যে অতিথিরা সব রয়েছেন, তারা মানে অবাক হয়ে গেলেন প্রথম কথা। আর এত দীর্ঘদিন ধরে কাজ করছি, তো অভিজ্ঞতা তো কম নয়, সুতরাং অধ্যাপনাটাও আমার খুব কাজে দিয়েছে। এত বছরের অধ্যাপনার যে অভিজ্ঞতা, আমি বুঝতে পারি মানুষ কি চায়, আমি বুঝতে পারি নতুন প্রজন্ম কি চায়, ওদের প্রশ্ন করতে আমি উৎসাহ দিই। নতুন প্রজন্ম যদি ধর্ম নিয়ে প্রশ্ন না করে, তাহলে সেটা আমাদের ব্যর্থতা বলে আমার মনে হয়। কারণ ওরা কিছুটা ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। ধর্ম বলতে এখানে আমি রিলিজন বলছি। ওরা কিছুটা রিলিজন বিমুখ হয়ে যাচ্ছে। মানে ওদের বক্তব্য হচ্ছে যেটা আমরা বুঝবো না সেটা আমরা করব না, তাহলে আমাদের কোর্ট ম্যারেজ হোক, আর একটা পার্টি হয়ে যাবে, রিসেপশন হয়ে যাবে, দ্যাটস অল। আমরা যেটা বুঝবো না সেটাতে আমরা কি বলছে কি হচ্ছে সেটা না বুঝে করছি, আমি জানি না কি বলছি। হ্যাঁ, তো সুতরাং এখন ব্যাপারটা তো একদম অন্যরকম। মানে সত্যি করে ঘটনা যে আমি যে রিচুয়ালগুলো মানছি, বা আমি যে মন্ত্রটা উচ্চারণ করছি, আমি সেটা জানি না। আমি সংস্কৃত ভাষা আমি পারদর্শী নই, আমি সেটা জানি না।
সুতরাং একটা তো ডিসকানেক্ট থাকি। অবশ্যই। আমি আর কোনো একটা শপথ নিচ্ছি, আমি সেই শপথটার মানেই জানি না, এক্স্যাক্টলি, সেখানে তো একটা ডিসকানেক্ট থাকি। এটা সত্যি তাদের তরফ থেকে। কোন কোন দিনে, যে দিনটা আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি একটা নতুন জীবনে প্রবেশ করছি, বিয়ে করছি, সেখানে কি কি বলানো হয়ে গেল আমাকে দিয়ে, সেটা আমি ঠিক বুঝলাম না। আজকালকার শিক্ষিত ছেলেমেয়েরা কেন এটা অ্যাকসেপ্ট করবে? দে হ্যাভ টু কোয়েশ্চেন ওয়াই। ওদের কোয়েশ্চেন করতে দিতে হবে। আমি উৎসাহ দিই যে তোমরা প্লিজ আমাকে প্রশ্ন করো। মানে এক একটা বিয়ের যে বুকিং হয়, আমার তো প্রায় 2-2.5 বছর আগের থেকে হয়ে যায়। মানে এখন 2028 সালের বুকিং করছেন আর কি, নন্দিনী দিদিকে নিয়ে যাবেন এখন থেকে, মানে প্রেম করার আগে থেকে নন্দিনী দিদির কাছে চলে যেতে পারেন আর কি। 2028 সালেরও হয়ে আছে। একটা ডেট এসে গেছে। হ্যাঁ, 27 তো এসেইছে। এসেইছে। তো এইরকম যে পরিস্থিতিটা, ছেলে মেয়েদের, তারা তো এখন গ্লোবালি কানেক্টেড, কেউ একসাথে থাকার সৌভাগ্য তাদের হয় না। এক একজন এক একটা দেশে আছে, এক একজন এক একটা কন্টিনেন্টে আছে। সুতরাং তাদের সাথে গুগল মিটে বসে দীর্ঘক্ষণ কথা বলা, ভারতীয় ঐতিহ্যকে বোঝানো। আমার কথা হচ্ছে যে অনেকে হয়তো যারা আমার কাজের বিরুদ্ধে কথা বলেন, তারা হয়তো অনেকে বলেন যে প্রথা ভেঙে ইচ্ছে করে অনেক আধুনিকতা এনে আমি জিনিসটাকে খারাপ করে ফেললাম। আমি তা বলি না। আমি রিলিজনটাকে রিডিফাইন করতে চাইছি। আমাদের যে অসম্ভব সুন্দর ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য, হিন্দু ধর্মের যে ভীষণ সুন্দর দিকগুলো আছে, সেই সুন্দর দিকগুলোকে বের করে নিয়ে এসে সেইগুলো যদি এই যুগের নিরিখে আমি প্রয়োগ করি, হোয়াট ইজ দ্য হার্ম? তাতে তো ভালো। আমি তো শুদ্ধ বৈদিক উচ্চারণ করে, মন্ত্রোচ্চারণ করে কাজটা করছি। ওখানেও তো অনেক জায়গায় খামতি থেকে যায় ট্র্যাডিশনাল পুরোহিতদের। যদি শুদ্ধ বৈদিক উচ্চারণ হয়, তাহলে যে অ্যাম্বিয়েন্সটা কি অসম্ভব সুন্দর হয়ে যায়, একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে যায়। অনেকে আমাদের বলেন যে আপনাদের মন্ত্রোচ্চারণ শোনার জন্যেই এলাম, শুধু ব্যাখ্যার জন্যে নয়, আমাদের মন্ত্রোচ্চারণ শোনার জন্যেই এলাম। তো এই যে রিলিজিয়নকে রিডিফাইন করা, এটা পুরোহিতদের একটা বেসিক কর্তব্য বলে আমি মনে করি। দিদি, এখন তো ধরুন যেটা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স ডেফিনেটলি হয়েছে, কারণ আজকে আপনার কাছে এত মানুষের চাহিদা বেড়েছে, এতদিন ধরে আগে থেকে বুকিং হচ্ছে। কিন্তু শুরুটা, আপনি যখন প্রথমেই ধরুন ভাবলেন যে মেয়ের বিয়ে দেবো, বড়ো মেয়ের বিয়ে দেবো, তখনই আপনি কি ধরনের আপনার বিরুদ্ধতা পেয়েছেন? আর পরবর্তীকালেও যখন এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কি ধরনের সমস্যার সমাধান, মানে কী ধরনের সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে আপনাকে? অ্যাকসেপ্টেন্স ছিলই না, বলা যেতে পারে 10%, কিন্তু 90%ই বলছেন এটা ছেলে খেলা হলো, এটা ঠিক বিয়ে হলো না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সময়টা সংক্ষেপ। লোকের মনে হয় যত দীর্ঘ সময় ধরে পুজো হবে তত পুণ্যের বোঝা বাড়বে এবং পাপের বোঝা কমবে। তো ব্যাপারটা তো তা নয়। আসলে এই সংক্ষেপ করা পদ্ধতিটা কিন্তু গৌরীদির কাছ থেকে শেখা। উনি ছাঁকনি করে আসল জায়গাটাকে বের করে আনতে পেরেছিলেন। তো সেইটা মানুষ ভাবতেন যে আমরা ছেলে খেলা করছি। এমন একটি বিয়ের কাজের কথা মনে আছে, আমি আর রুমা বিয়েটা দিয়ে উঠলাম, তারপরে দেখলাম ট্র্যাডিশনাল পুরোহিত পুরো বিয়েটা আবার দিলেন। মানে সেই বর বউয়ের জন্য আমার এত দুঃখ হয়েছিল, বেচারা ওরা দুবার বিয়ে করলো। কারণ হয়তো পাত্র বা পাত্রীপক্ষের জেদের বশত একটা শো ছিল আর কি, মানে ডাবল শো হলো আর কি। হয়তো কোনো একটা পরিবারের ইচ্ছে এবং জেদের বশে তারা আমাদের ডেকেছিলেন, অন্য পক্ষ সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু পুরোপুরি তো মানতে পারেননি, তাই তারা আবার পুরোটা করালেন। মানে যজ্ঞটাও দুবার হলো, ভাবো তো কি অবস্থা। তো এই ধরনের, এখন এটা যদি তুমি হিউমিলিয়েশন বলো, হিউমিলিয়েশন, কিন্তু একটা নতুন কাজে আসলে এইগুলো ভাবলে তো চলবে না ভাই। আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা দেখেছি যে হোম অনওয়ার্ডস বরপক্ষের পুরোহিত এসে বাকিটা করেন। আমরা তো একটা না সবটা করি, আমরা দুই পক্ষেরই পুরোহিত।
এইটা অনেক সময় পাত্রপক্ষের পরিবারের মেনে নিতে অসুবিধা হয়। তারা অনেক সময় আমাদের কাছে অতীতে রিকোয়েস্ট করেছিলেন যে ওই সময় কিন্তু আমাদের পুরোহিত আসবেন। আমরাও যথাসম্ভব বিনীতভাবে বুঝিয়েছিলাম যে না এলেই ভালো হয়, কারণ উনি এসে মানে ওনার সাথে আমাদের ঠিক মিলবে না। আমরা তো অন্যরকমভাবে কাজটা করব, একই ব্যাপার করব, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে করব, বুঝিয়ে বুঝিয়ে যাব, গল্পের মতন করে বলবো। সেটা তো ওনার ভালো নাও লাগতে পারে। তো সুতরাং অনেক অনেক পরিবর্তন, মানে একটা বিয়ে, যদি শুধু বিয়ের সেরিমনিটা ধরি, আমাদের যে পার্থক্যগুলো, কিপিং অল দ্য রিচুয়ালস ইনট্যাক্ট, এই প্রেজেন্টেশন বা অপারেশনাল ডিফারেন্স সাংঘাতিক অনেকটা। সেইখানে অনেক ট্রেডিশনাল পুরোহিত এটা একেবারেই মেনে নিতে পারেননি। কেউ কেউ জায়গা ছেড়ে চলে গেছেন, বিরক্ত হয়েছেন। অনেক পুরোহিত পরে এসে আমাদের আশীর্বাদ করে গেছেন, বৃদ্ধেরা। কিছুদিন আগে একটি ইয়াং ছেলে, সে সমানে পাশে বসে আছে, আমরা বুঝতে পারিনি। একদম শেষ হয়ে গেল বিয়ের কাজটি, তখন সে এসে বলল, আমি আসলে এদের পুরোহিত। আলো উমা, আগে বলনি কেন ভাই? বললো, না না, আমি তো মুগ্ধ, আপনারা কি করলেন, এ তো দারুণ। আমিও তাহলে এরকম বুঝিয়ে বুঝিয়ে বলবো, তাহলে তো ভালো লাগবে। আলাম, হ্যাঁ, এটা আমাদের কর্তব্য ভাই। তাই একটা সব সময় যে ভীষণভাবে আমরা বিরুদ্ধতা পেয়েছি তা কিন্তু নয়। প্রথম থেকেই এমন অনেক মানুষের সহায়তাও পেয়েছি, যে সহায়তা না পেলে এতটা পথ আমরা এগোতে পারতাম না। এখন টেম্পারামেন্টটাকে ঠিক রাখতে হবে। বিরুদ্ধাচরণ বা হিউমিলিয়েশন, অপমান, এগুলো সব সময় তো গায়ে মাখলে চলে না। যদি তুমি ফোকাস থাকো, তুমি যদি শিওর থাকো যে যেটা করছো তাতে কোনো ভুল নেই, তাতে সেটার মধ্যে অনেস্টি আছে, তোমার নিষ্ঠা আছে, এবং তার ব্যাকগ্রাউন্ডে তোমার এডুকেশনটা আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তুমি রেফার করতে পারছো যে না, ওখানে তো এটা বলা নেই, ওখানে তো এটা হয়েছে। ইউ হ্যাভ টু বি ইন আ পজিশন টু আনসার অল কোয়েশ্চেন্স, ওইটা ভেরি ইম্পর্ট্যান্ট। ধরুন এই প্রশ্নগুলোর মুখোমুখি আপনারা হয়েছেন, মানে Absolutely. মানে ধরুন আমি কথা বলছি, আপনাদের এই যে বিবাহ পদ্ধতির মধ্যে অনেক কিছু, যে আপনারা সপ্তপদী যখন হয়, যখন আপনারা পাশাপাশি বর এবং বড় বউকে একসঙ্গে হাঁটান, বা আপনারা বোধহয় সিঁদুরদানটাও বোধহয় স্ত্রীও বোধহয় একটা তিলক পরিয়ে দেয়, টিকা পরিয়ে দেয় স্বামীর কপালে। তো এই যে বিষয়গুলো, যে চেঞ্জেসগুলো আপনারা নিয়ে এলেন, তখন সেটার মধ্যে কোনো রকম আপনারা কোনো বিরোধিতা পেলেন? নিশ্চয়ই। বেশ কয়েক বছর আগে একদম সামনে বরযাত্রী সবাই বসে আছেন, ইনক্লুডিং বরের বাবা, এবং বরের বাবার মুখভঙ্গি দেখে বুঝতে পারছি উনি আমাদের উপর খুব বিরক্ত। মানে উনি বাধ্য হয়ে মেনে নিয়েছেন, কারণ এই ছেলে মেয়ে দুটি বোধহয় জেদ করেছে যে এনাদের ছাড়া বিয়ে করব না। এবারে ওনার এত খারাপ লাগছে পুরো জিনিসটাতে, মানে উনি বোধহয় আমাদের মুখে ওং শব্দটাও গ্রহণ করতে পারছেন না। তো যাই হোক, যখন ওই আমরা সৌভাগ্য তিলক বলি, আচ্ছা, যখন মেয়ে বরের কপালে সৌভাগ্য তিলকটি পড়াচ্ছে, তখন মানে ওনারা রিবিউক করলেন সবাই মিলে, অল এল্ডার্স অফ দ্য ফ্যামিলি। কিরে, তোর এই অবস্থা হলো, শেষে তুই সিঁদুর পড়লি, এবারে তোকে নিয়ে কি না জানি করা হবে, কাদের পাল্লায় পড়লি তুই। ছেলেটিও নিজেকে কন্ট্রোলে রাখলো, আমরাও নিজেদের কন্ট্রোলে রাখলাম, কারণ আমরা জানি আমরা কিছু ভুল করছি না। ভারতীয় ট্রেডিশন একদম প্রাচীনকালে একটু ভেবে দেখো, রাজা যখন যুদ্ধে যাচ্ছেন, রানী কিন্তু রাজার কপালে রাজতিলক, সিঁদুরের রাজতিলক পরিয়ে দিয়ে তার মঙ্গল কামনা করছেন। এই যে মঙ্গল কামনা করার জন্যে পুরুষরা টিকা পরেন। আমাদের সমস্ত পুরোহিতদের দেখবে, রাজপুরোহিত যারা, তারা স্নান করে উঠেই সিঁদুরের টিকা পরেন, তিলক পরেন। এটা তো ভারতীয় ঐতিহ্য, সেইটাকে একটুখানি সবাই আমরা পড়ি। তো সেইটা যদি আমি আবার ওই যে বললাম রিডিফাইন করা, আমি যদি তার পেছনে একটা ব্যাখ্যা দিই যে এটি সৌভাগ্য তিলক, এবং এই সৌভাগ্য তিলক যখন পরস্পরকে পরানো হবে, তখন যে পরাচ্ছে সে যদি তার পার্টনারের জন্য খুব মঙ্গল কামনা করে, সমস্যাটা কোথায়? এটাই তো
আসল কথা। এই যে সামগ্রিক একটা উইল পাওয়ার যে ভালো হবেই, এই যে প্রার্থনা করা, এই যে একটা পজিটিভ উইল পাওয়ারের এনভায়রনমেন্ট তৈরি করে ফেলছি আমরা, তাতেই তো ওদের দুজনের মঙ্গল হবে, হতে বাধ্য। Absolutely. এখন অনেক মহিলা পুরোহিতের দল হয়েছেন, এটা ভাবতেও ভালো লাগে যে আমরা যে পথে হেঁটেছিলাম এখন অনেকেই সেটা করছেন, এবং ওনারাও দেখি এরকম বোথ সাইড সিঁদুরের তিলক পরাচ্ছেন। তো এটা দেখে ভালো লাগে, ঠিক আছে। মোটামুটি আপনার এই এই ভাবনাগুলো তোমাদের শুধু মঙ্গল কামনার ব্যাপারটার সঙ্গে সঙ্গে আর এই যে বিবাহ যে রিচুয়ালস বা এর মধ্যে তো একটা ভয়ঙ্কর রকমের একটা পিতৃতান্ত্রিকতাও আছে। মানে তো ধরুন বর আগে হাঁটবে, তার পেছনে বউ হাঁটবে সপ্তপদীর সময়, বা ধরুন কেন খই দেওয়ার সময়, খই দেওয়ার সময়, বা ধরুন ওই যেটা ওই কি ঋণ কনকাঞ্জলি। কনকাঞ্জলি, হ্যাঁ, যেটা মাকে চাল ছুঁড়ে দেওয়া আর কি। তো এই যে বিষয়গুলোকে আপনারা কি কি বললেন, কি কি বোঝান, মানে আপনারা কি বলেন এগুলো? দেখো, যখন সমাজে কোনো বিধি তৈরি হয় তখন তার পেছনে একটা কারণ থাকে। হ্যাঁ, আমরা এই সময় দাঁড়িয়ে, আমি একজন অধ্যাপক মানুষ, কিছুটা পড়াশোনা করে এসে অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু তুমি ওই সময়টাতে ফিরে যাও তো, যখন একটি বাচ্চা মেয়ে, ধরো তার 7-8 বছর বয়স, তার খেলার বয়স, তাকে দিয়ে দেওয়া হচ্ছে, সে বিবাহ ব্যাপারটাই জানে না, সংস্কারটাই বোঝে না, তার তো পুতুল খেলার বয়স, এবং সে হাইটে এইটুকুনি, সে তো বাচ্চা মেয়ে, সে একজন অ্যাডাল্ট ছেলেকে বিয়ে করছে, তাই তো? সেই জন্য তাকে পিঁড়িতে তোলা হচ্ছে, ঘোরানো হচ্ছে, মালা বদলে হেল্প করানো হচ্ছে, কারণ সে কিছু নিজে পারবে না সেই জন্য। প্লাস তার পড়াশোনা বারণ করা আছে, সে পড়াশোনা করতে পারবে না, সে পড়াশোনা জানে না, তার কাজ হচ্ছে শুধু বাড়িতে থাকা। তাহলে কি দাঁড়াচ্ছে, এই নিরক্ষর বাচ্চা মেয়েটি যখন বিয়ের মতন একটা ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম, একটা সেরিমনিতে পার্টিসিপেট করছে, এবং সে হচ্ছে ওয়ান অফ দ্য মেইন পার্টিসিপেন্টস, সে আর তার বর, তাহলে তার পক্ষে তো কিচ্ছু বোঝা বা কিচ্ছু করা সম্ভব নয়। সে তো এই প্রথম বাইরে এলো, সব ওই ছেলেটিকে বলে দিতে হবে, এবং এই ছেলেটিকে কে বোঝাবে? ওই পুরোহিত বোঝাবে, এবং এই ছেলেটি ওই মেয়েটিকে গাইড করতে করতে রিচুয়ালগুলো সব এইভাবে করা। মেয়েটির সামনে একটা শিল, এবং শিলের ওপর পা দিয়ে রাখা আছে, ছেলেটি শিলটি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মেয়েটির সামনে, ছেলেটি পেছন থেকে খই ভর্তি কুলো ছেলেটিই ধরে আছে, ওই গাইড করছে সবটা, কারণ মেয়েটি বুঝতে পারবে না, ও বাচ্চা, ও পারবে না। হ্যাঁ, সপ্তপদী বলো, তারপরে অগ্নি প্রদক্ষিণ, সবসময় ছেলে লিড করছে, মেয়ে পেছনে, এগুলো তো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। ভোকালি মেয়েটি কি একটাও কথা বলছে? সব কথা ছেলেটি বলছে, যেটুকু সামান্য কথা বলার ছেলেটি বলছে। সুতরাং কতটা বদলাতে হয়েছে বুঝতেই পারছো। এই যতগুলো বললাম, এই সব জেন্ডার বায়াসগুলোকে ধরে ধরে রিপু করেছি, এবং আমার স্ক্রিপ্ট 2-3 বছরের মধ্যে মধ্যে চেঞ্জ হয়, কারণ সময়টা খুব দ্রুত বদলাচ্ছে ভাই, খুব দ্রুত বদলাচ্ছে। আমাদের বৈদিক মন্ত্রে সবসময় বলা হচ্ছে, দুটো জিনিস বলা হয়, একটা বলা হয় শতায়ু হোক, শতায়ু হোক। তখনকার দিনের চিকিৎসা পরিষেবা অতটা স্ট্রং ছিল না, সেজন্য মানুষ সবসময় প্রথম আশীর্বাদটাই হচ্ছে 100 বছর বেঁচে থাকো, সেটাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ওটা ঠিক আছে। কিন্তু এই যে প্রতিটি মন্ত্রের আশীর্বাদের জায়গায় বলা হচ্ছে ওদের যেন সন্তান হয়, ওদের যেন পুত্র সন্তান হয়, ওদের যেন সন্তান হয়, ওরা যেন সন্তান, কাচ্চা বাচ্চা নিয়ে ওরা যেন ঘর ভরা থাকে, এটা তো ভাই তুমি এই জেনারেশনে বলতে পারবে না, তাহলে তো ওরা ভীষণ এম্বারেসড ফিল করবে। আজকে লোকে মানেটা বুঝতে পারে না বলে হয়তো। হ্যাঁ, সুতরাং বলানোর সময়, বোঝানোর সময় সেটা আমাকে বুঝিয়ে, এবং আমাকে বুঝে সেগুলো লিখতে হচ্ছে। ওদের যে ভাউসগুলো হচ্ছে, ওরা যে প্রার্থনাগুলো করছে, ওরা যে শপথগুলো নিচ্ছে,
ওদের যুগোপযোগী শপথ করতে হবে, তো কিপিং ইন লাইন উইথ দ্য বৈদিক ট্রেডিশন। তবুও আমাকে এই ছোট্ট ছোট্ট রিপু করাগুলো করে যেতে হয়েছে ওভারঅল দিস ইয়ার্স। কি কি বদলেছেন মোটামুটি? এই আমরা যে সমস্ত চেনা রিচুয়ালসগুলো দেখি, ধরুন মেয়ে আসছে পান পাতা মুখে দিয়ে, হ্যাঁ, তো আপনার বিয়েতে ওটা না, না, একদম না, নেই না, তার কারণ দেখো আজকাল বেশিরভাগ জায়গায় 99.9% ওরা পরস্পরকে চেনে। অ্যাবসলিউটলি। এই নয় যে সেদিন ওই সন্ধ্যের ওই লগ্নে প্রথম দেখলো, আগে তো তাই ছিল। বাবা মারা গিয়ে সব আস্তে আসে মেয়েরা দেখি মাঝে মাঝে। That is good, খুব গুড ফান। What is the problem? তো আমি ওদের বলি যে তোমাদের যদি ইচ্ছে হয় আমরা কিন্তু পান পাতা দিয়ে মুখ ঢেকে আসবো। আমি এসো, তোমরা ওই সব কিছু করে নাও আগে, করে তারপর আমাদের কাছে এসো, তারপরে আমাদের বৈদিক মন্ত্রের সাথে তোমরা শুভ দৃষ্টি মালা বদল করো। ওইটা কিন্তু করতে হবে, আমি কিন্তু রিপিট করাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা খুব খুশি। শুভ দৃষ্টি মালা বদলটা করান আপনি? অবশ্যই, ওটা বৈদিক মন্ত্রের সাথে হয় এবং সেখানে খুব সুন্দর সুন্দর কথা বলা আছে। মানে এমন একটা মিল আমরা পাই। আমরা তো দুর্গাপুজো করি, মা দুর্গাকে ষোড়শোপচার হয়ে গেলে তারপরে মা দুর্গাকে সাজিয়ে তার অনেক রকম কসমেটিক্স দিয়ে তাকে সুন্দর করে সাজানো হয় এবং একটি শাড়ি দেওয়া হয়। ঠিক ঘরের মেয়েকে চান করে উঠলে একটি ঘরের মেয়েকে যেমন আমরা সাজাতে পারি, সেইখানে যে মন্ত্রটি আছে শুভ দৃষ্টিতে বর বউকে ওই মন্ত্রটি বলে যে দুর্গাপুজোয় আমরা বলি মা এইরকম সুন্দর সেজে গুজে তুমি 100 বছর ধরে আমাদের কাছে আসো, আর বর বলে এইরকম সেজে তুমি 100 বছর আমার কাছে থাকো। এই যে একটা অসম্ভব সুন্দর কথা। সাজাটা বড় কথা না, বড় কথা হচ্ছে সাজা মানে কি সে খুশি আছে, আনন্দে আছে। ওই 100 বছরটা খুব বড় কথা, যে প্রথমবার যে কথাটা বর বলছে বউকে, ওর শতায়ু কামনা করে প্রার্থনা করে কথা বলছে। এই যে সুন্দর, বউ তখন বলছে যে আমাদের দুজনের চোখের মধ্যে দেখো যেন সূর্যের উদয় হচ্ছে, আমরা যেন 100টা শরৎকাল দেখতে পাই। এটা বৈদিক কথা। আচ্ছা, এত সুন্দর কথাগুলো। যখন ওরা আগুনে ঘি দিচ্ছে ওদের আহুতিটা, তখন বলছে আমাদের যেন এতটাই ধন সম্পদ হয়, যাদের প্রয়োজন তাদের যেন আমরা ভরণ পোষণ করতে পারি। এই যে একটা সাপোর্ট সিস্টেমের মতন কাজ করা, কোনো রকম আত্মকেন্দ্রিকতা নয়, তারা সমাজের অন্যদের কথাও ভাবছে। এটা তো বৈদিক ঋষির কথা, আমাদের কথা তো নয় ভাই। আমরা শুধু এটা সরল বাংলায় সরল ইংরেজিতে পৌঁছে দিচ্ছি। ওরা অবাক হয়ে যায়, যে ভাবে যে এটা আমাদের বানানো বুঝি। না, এটা বৈদিক মন্ত্র, আমরা যেন এটা করতে পারি। এই যে আপনারা এই যে চেঞ্জেসগুলো আনলেন, এই যে বৈদিক মন্ত্র আনলেন, তার আগে আমরা যে এই যে বাকি উপাচারগুলো বা বাকি যে মন্ত্রগুলো এতদিন ধরে চলে আসছিল, এগুলো কি মনু সংহিতা থেকে ইন্সপায়ার্ড? না, মানে মূলটা হচ্ছে কিন্তু একদম বৈদিক সাহিত্য। আচ্ছা, বৈদিক সাহিত্য, মানে বেদ, ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি। আপনারা তো ইউজ করছেন বেদের বৈদিক মন্ত্র ইউজ করছেন, ট্র্যাডিশনাল পুরোহিতরাও তাই করেন। আচ্ছা, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এই যে প্রয়োগ বিধিগুলো, সেগুলো অনেক পরে তৈরি করা হয়েছিল, সেটা অনেকটা পরে। বিবাহ পদ্ধতি, মানে এইগুলো যে রিচুয়ালে এলো, বেদ থেকে আমরা সমস্ত মন্ত্রগুলো পাচ্ছি। এই মন্ত্রগুলো কিভাবে পারফর্ম করা হবে, কিভাবে আমরা কাজে লাগাবো, সেইগুলো পরে পুস্তক আকারে এসেছিল। এবং সেইখানে তখন ভয়ঙ্কর পিতৃতন্ত্র, তখন মেয়েরা পড়াশোনা করছে না, তখন মেয়েরা বাচ্চা, বুঝতে পারছো? ফলে তখন ওইভাবে রিচুয়ালগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে, ওইভাবে রিচুয়ালগুলোকে তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে এইভাবে চলবে, এইভাবে বলবে, এইভাবে দাঁড়াবে, ইত্যাদি ইত্যাদি। তো সেইটা তো যুগে যুগে বদলাবে। দেখো, প্রথমে আমরা ভারতীয় ট্রেডিশনে প্রথমে আমরা মুখস্থ করতাম, মনে রাখতাম, শ্রুতি, কোনো লেখার ব্যাপার ছিল না।
তারপরে আমরা লিখতে শুরু করলাম, আমরা খোদাই করতে শুরু করলাম ইনস্ক্রিপশনস, তারপরে আমরা লিখতে শুরু করলাম ভূর্জপত্রে, পুঁথিগুলো যে আকারে আসছে। তারপরে আমাদের ছোটবেলায় তো আমরা ফাউন্টেন পেনে লিখেছি, এখন যদিও ফাউন্টেন পেন আবার এসে গেছে, তারপরে বল পয়েন্ট এসে গেল, এখন তো লিখি না, এখন তো টাইপ করি। অনেকের কাছে আমরা শুনেছি যে আমি ভীষণ লিখতে ভালোবাসি এবং ফাউন্টেন পেনে লিখতে আমার খুব ভালো লাগে। আমার জামাই ভীষণ ওরও এটা বাতিক বলা যেতে পারে, ও আবার নতুন করে আমাকে এটা ধরিয়ে দিয়েছে। ও আই লাভ ইট, ওই কালির দোয়াত আর কালির কলম, একদম। ও তা বাদে লেখে না, ও সবসময় ফাউন্টেন পেনে লেখে। আর তার সুবিধাটা আমি নিচ্ছি, কালি ফুরিয়ে গেলেই বলে দিই আমার কালি ফুরিয়ে গেছে, এনে দিস। তো এই বলছি, আমাদের হাতে একটু কালি লাগলে আমার মনে হয় এটা বেশ কমফর্ট জোন আমার। কিন্তু এখন অনেকের কাছেই শুনেছি যে হাতের লেখাটা কীরকম ভুলে গেছি, সিগনেচার ছাড়া আর তো লেখা হয় না, সবটাই টাইপ হয়। তো আমাদের পোশাকে তাই, আমাদের খাবার দাবারে তাই, কুইজিন কত রকমের চেঞ্জ হয়েছে। তাহলে ভাই সোশ্যাল সেরেমনি কেন চেঞ্জ হবে না? চেঞ্জ তো নয়, আসলে রিডিফাইন করা, নতুন করে ভাবা, এবং এখনকার মেধা, এখনকার যুক্তিবাদী যে মনগুলো নতুন প্রজন্মের, তাদের তো একটু সহায়তা করতে হবে বই কি, তারা কেন ব্লাইন্ডলি কিছু একটা ফলো করবে? আপনার বোধহয় এই 7টা পাক, সপ্তপদীর সময় 7টা পাকে 7 রকম মন্ত্র আছে না, বা কিছু আপনার আমরা করি? কি বলেন না, সপ্তপদীতে মন্ত্র একদম ডেফিনেটলি দেওয়া আছে। আচ্ছা, কিন্তু আমরা যেটা অগ্নি প্রদক্ষিণ করাই, সেগুলো আমাদের সব তৈরি করা আছে। কি বলেন মোটামুটি সেখানে কি কি? আমি আসলে ক্রিয়াযোগী। আচ্ছা, হ্যাঁ, আমার বাবা ক্রিয়াযোগী সন্ন্যাসী ছিলেন। আচ্ছা। বাবার কাছ থেকে বলতে পারো পুরো এই পদ্ধতিটা, এবং পরবর্তীকালে যখন গৌরীদির কাছ থেকে বেরিয়ে আসার পর আমি যে নতুন করে শুরু করলাম আমার পৌরোহিত্যের পদ্ধতি, সেটার মধ্যে ভীষণভাবে আমার বাবার ইনফ্লুয়েন্স আছে। আমি বাবার কাছেই ক্রিয়াযোগের দীক্ষা নিয়েছি। এই যে প্রতিটি চক্রে চক্রে আমাদের ধ্যান, এই প্রতিটি চক্রে আমরা বিশ্বাস করি যে আগুন জ্বলছে, মানে হোম হচ্ছে, সেখানে আহুতি দেওয়া যায়। কোনো সামনে কোনো মূর্তি লাগে না, দেবমূর্তি দরকার হয় না, নিঃশ্বাসটাই ঈশ্বর জ্ঞানে আমাদের পূজা কর্ম হোক, ধ্যান হোক, সব। তো সেই যে চক্রে চক্রে অগ্নির আলাদা আলাদা নাম আছে, এবং সেই চক্রও তো ভাই 7। তো সেই জন্যে এইগুলি ক্রিয়াযোগের এই পদ্ধতিগুলো আমার স্ক্রিপ্টে অনেকটা প্রতিফলিত হয়েছে। রুমাও ক্রিয়াযোগে দীক্ষিতা। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য মেনলি তো আমরা দুজনে মিলেই এটা আমাদের মস্তিষ্ক প্রসূত বলা যেতে পারে। এখন আমরা যা যা করি, লেখার দায়িত্বটা আমার থাকে, এই আর কি। তো রিডিফাইন করেছি ওইভাবে। গান সিলেকশনের ক্ষেত্রে কি করেন? মানে এইটা আমার বরাবরের বিশ্বাস ছিল যে বাঙালিয়ানাটা ভীষণভাবে বিলুপ্তির জায়গায় চলে যাচ্ছে। অ্যান্ড আই এম এ ভেরি প্রাউড বেঙ্গলি। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি, বাংলায় লিখতে ভালোবাসি, আমার বাংলা বলতে ভালো লাগে। তো সেই জন্যে বাংলায় যে সঙ্গীত সম্পদ সাংঘাতিকভাবে রয়েছে, সেইটা কাজে লাগাবো না তাহলে তো মানে বাঙালি হয়ে কিছু দায়িত্ব স্খলন হয়ে যায় বলে আমার মনে হয়। আর ভক্তি সঙ্গীতের এত বড় একটা ঐতিহ্য আমাদের রয়েছে, সেটা সারা ভারত জুড়ে। আমি শুধু বাংলার কথাই বলি, বাংলায় ভাবো তো, রবি ঠাকুরের পূজা পর্বের গানগুলো, আনুষ্ঠানিক যে সেকশন, সেখানে যে গানগুলো ব্যবহার হচ্ছে, তার কি গভীর অর্থ। এবং রবি ঠাকুর তো মানে ঋষি কবি, তিনি তো বেদ উপনিষদ গুলে খাওয়া একজন মানুষ। সুতরাং আমাদের মন্ত্রের সাথে তার গানের কথার সাযুজ্য সাংঘাতিক মিলে যায়, মারাত্মকভাবে মিলে যায়। আমরা রবি ঠাকুর খুব ব্যবহার করি। ইদানিং অনেক স্ক্রিপ্টে আমার পঞ্চকবির গান ব্যবহার হচ্ছে। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, নজরুলের অনেক গান আমরা ব্যবহার করি। যেমন একটা উদাহরণ দিন, মানে কোনো একটা রিচুয়ালের সঙ্গে। এলো এলো রে ওই রণরঙ্গিনী চণ্ডী। আমাদের সন্ধি পুজো, দুর্গা পুজো, সন্ধি পুজো যে শুরু হয় নজরুল গীতি দিয়ে শুরু হয়। রবি ঠাকুর তো সব সময় ব্যবহার করছি সব কিছুতে।
মানে বিয়ের অনুষ্ঠানে রবি ঠাকুরই ব্যবহার হয়, পারলৌকিকেও প্রধানত রবি ঠাকুর ব্যবহার হয়। বাদ বাকি সব জায়গায় আজকাল আমাদের খুব ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে পঞ্চকবির গান ব্যবহার করতে, সবার গানই ব্যবহার করি, রজনীকান্ত সবার গান ব্যবহার করি। কিন্তু একটা জিনিস আমার বলুন, যে ধরুন কয়েক হাজার বছর আগে লেখা ঋগ্বেদ, সেখান থেকে আজকের দিনও এতটা প্রাসঙ্গিক। আপনি যে বলছেন দুটো মানুষের তারা সিদ্ধান্ত নিচ্ছে, Both of them are adult. তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা নতুন জীবনের সূচনা করবে, সেখানে গিয়ে আমরা এখনো ঋগ্বেদের থেকে মন্ত্র নিয়ে তাদেরকে এই শুভ সূচনাটা করছি, কানেক্ট করতে পারছি। এটা কেমন লাগে, মানে আপনি এটাকে কিভাবে দেখেন অ্যাকচুয়ালি? এইটাই বলবো যে ভারতের ঐতিহ্য অত্যন্ত ওপেন মাইন্ডেড একটা ঐতিহ্য ছিল, যেটা অনেক অনেক হাজার বছর আগে যেটা ছিল সেটা কিন্তু সাংঘাতিক উচ্চ মানের, ভীষণ দক্ষ, অনেক ব্যাপারে দক্ষ, মানে বিজ্ঞানের ব্যাপারে দক্ষ, চিকিৎসার ব্যাপারে দক্ষ, মেধার ব্যাপারে দক্ষ এবং আধ্যাত্মিকতার ব্যাপারে সাংঘাতিকভাবে উন্নত একটা সমাজ ছিল, যেটা বৈদিক সাহিত্য থেকে প্রতিফলিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তারপরে কিছুটা কাল পরেই আমরা একটা মিসিং লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যে মিসিং লিঙ্কে একটা উদাহরণ দিই সরস্বতী নদীর নিয়ে। সরস্বতীর মতন একটা বড় নদী, স্রোতস্বিনী নদী, যেখানে ভীষণভাবে বৈদিক ঋষিরা সাধন ক্ষেত্র ছিল তারা সেইখানে বেদমন্ত্র উচ্চারণ করেছেন, এমনভাবে তারা মন্ত্র সেখানে তৈরি হয়েছে, সেখানে উচ্চারণ হয়েছে, এবং সামগ্রিকভাবে একটা কোরাস উচ্চারণ লাগাতার না হলে ব্যাপারটা শ্রুতি হয় না, তখন তো কিছুই লেখা হচ্ছে না, সবটাই তো মুখস্থ থাকছে মানুষের মনের মধ্যে। তার মানে স্মৃতিশক্তিটা কতটা প্রবল ওই যুগের মানুষ, সেই সভ্যতাটা কিন্তু আমরা হারিয়ে ফেললাম। ওই নদী যেরকম বিলুপ্ত হয়ে গেল, সরস্বতী নদী, সেইভাবেই ওই যে উচ্চ মানের একটা সভ্যতা, তাকে আমরা হারিয়ে ফেলেছি। একটা মিসিং লিঙ্ক কিছু আছে, যেটা এখনও আমাদের ঐতিহাসিকরা ভালো করে ঠিক মানে প্রকাশ করতে পারছেন না, ব্যাখ্যা দিতে পারছেন না। হয়তো কোনো দিন আমরা পাবো কোনো ইনস্ক্রিপশন, এমনভাবে আমরা ডিসাইফার করতে পারবো যেখানে আমাদের ওই মিসিং লিঙ্কটা ব্যাখ্যার যোগ্য হয়ে উঠবে। একটা জিনিস ভাবুন, ধরুন আজকে এই যে ধরুন বৈদিক মন্ত্র, যারা সংস্কৃত জানেন, আপনি সংস্কৃত নিয়ে চর্চা করেছেন, আপনি জানেন, সেগুলোকে বুঝতে পারছেন, সেখানকার যে নির্যাসগুলো আপনি বার করতে পারছেন। কিন্তু আজকের সময় যেভাবে সংস্কৃত ভাষাটাকে আমরা আস্তে ভুলতে বসেছি আর কি, আলটিমেটলি আমি কিছুদিন আগে দেখছিলাম যে নবদ্বীপের একটা সংস্কৃত কলেজ আছে বোধহয়, একদম বন্ধ, জাস্ট কমপ্লিটলি বন্ধ, কেউ যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো শুধু এখন মানে পুরোহিত যারা তৈরি হন আর কি, পুরোহিত বা যারা ভাবছেন এটা পেশা হিসেবে নেবেন, তারা হয়তো ওই ছোটো একটা কোর্স করছেন, এসে পুরোহিত মানে কী বলবো, যে তার কাজগুলো সেগুলো শুরু করছেন। এইটা আমার মনে হয় কোথাও একটা এই জায়গাগুলো একটা ফাঁক থেকেই যাচ্ছে আমার মনে হয়। নিশ্চয়ই। দেখো, সব শিক্ষা তখনই জনপ্রিয় হয় যখন তার সাথে একটা বৃত্তির যোগাযোগ থাকে। পৌরোহিত্য এমন একটা বৃত্তি যেটা শুধু পৌরোহিত্য করলে একটা মানুষ কিন্তু তার সংসার চালাতে পারবে না, তাকে পাশাপাশি একটা চাকরি করতে হবে। কিন্তু অতীতে তা ছিল না। অতীতে ব্রাহ্মণ পুরোহিত যিনি, তখন তো শুধু ব্রাহ্মণরাই পৌরোহিত্য করতেন। ব্রাহ্মণ পুরোহিত যিনি, তিনি কিন্তু কৃষিকাজ করবেন না, পশুপালন করবেন না, তিনি কোনো অন্য কাজে যাবেন না, তিনি শুধু পড়বেন, পড়াবেন আর পুজো করবেন। তিনি রিসার্চে থাকবেন, সাধনায় থাকবেন। তাহলে দেখবে পরবর্তী সাহিত্যগুলোতে, ধর্মগ্রন্থ আমাদের যেগুলো রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণকে দান করো, তাহলে তোমার সব থেকে বেশি পুণ্য হবে। এটা সাহিত্যকাররা বলে বলে দিচ্ছেন, যারা আমাদের পথ দেখাচ্ছেন। সেগুলো মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এই ধরনের যে সংহিতাগুলো পরে সব রচনা হয়েছে, অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র অনেক পথ দেখায়। তারা সবসময় বলছেন যে ব্রাহ্মণকে সাপোর্ট দাও। এখন যদি খুব যুক্তিবাদী চিন্তা নিয়ে এটা অ্যানালিসিস করতে আমরা বসি, তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেট
একজন ব্রাহ্মণ পরিবার যারা এই রিসার্চে রয়েছে এবং সাধনায় রয়েছে, আধ্যাত্মিক সাধনায় রয়েছে, তাদের স্টেট সাপোর্ট করছে, সোসাইটি সাপোর্ট করছে। এইটা খুব দরকার ছিল, যাতে তাকে অন্য কোনো জায়গা থেকে তার রোজগারটা তার চিন্তা করতে না হয়। তারা জেনারেলি পেত দক্ষিণা এবং ইন কাইন্ড, চাল। দেখবেন ব্রাহ্মণকে এই আমাদের প্রচলিত যে শ্রাদ্ধানুষ্ঠান, সেখানে কি থাকছে? সেখানে খাট, বিছানা, চটি, ছাতা, অনেকটা চাল, ডাল, সবজি, ফল, তেল, নুন, মশলা সব থাকছে। আপামর মানুষ কি জানেন যে ওই যিনি চলে গেলেন তার উদ্দেশ্যে এই দানটা হলো? নো, ওটা ব্রাহ্মণকে দান করা হয়। এইটা নিয়ে উনি বাড়ি যাবেন, তবে ওনার হাঁড়ি চড়বে। আগেকার দিনে ব্রাহ্মণকে এই সহায়তাটা করার জন্য নির্দিষ্ট বিধি দেওয়া থাকতো। এখন যেটা হয়েছে, এখন এটা ডিফিকাল্ট। যারা ট্রেডিশনাল পুরোহিত, তাদের পক্ষে শুধু পৌরোহিত্য করে কিন্তু সংসার, এই বিপুল খরচ নির্বাহ করাটা ডিফিকাল্ট। তাদের চাকরিও করতে হবে। এইবারে তাই যদি করতে হয়, তাহলে তারা পৌরোহিত্যর পেছনে 24 ঘন্টা দিতে পারছেন না, তারা সাধনার পেছনে দিতে পারছেন না, তাদের অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরও যে খুব বেশি দোষ দেবে তা তো নয়। তো এটা থেকে বেরোনোর রাস্তা কি, মানে আপনার কি মনে হয়? বেরোনোর রাস্তা একটাই বলবো, সেটা একটু একটু কিন্তু শুরু হয়েছে। ভাতা দেওয়াটা তো কোনো রাস্তা হতে না পারে না না? না না, একেবারেই না, নো নো, নট এট অল। পুরোহিতদের ঠিক আছে, তারা আংশিক কাজ করছেন, পৌরোহিত্যের আংশিক সময় দিচ্ছেন, কিন্তু সেখানেও কিন্তু ওনারাও নড়ে চড়ে বসেছেন। কারণ মানুষ কিন্তু ওনাদেরও তো প্রশ্ন করছে যে ওই তো ওনারা বুঝিয়ে দিচ্ছেন, আপনারা আমাদের একটু বুঝিয়ে দিন। ফলে আমি লক্ষ্য করছি যে তারাও কিন্তু আরও কোর্স করছেন, কোনোভাবে অনলাইন হোক, যে করে হোক, তারা কোর্স করছেন। তাদের আচরণ বিধি নিয়ে কোর্স করানো হচ্ছে। এই যে পুরোহিতদের খুব একটা সম্মানের চোখে সাধারণ মানুষ কিন্তু অনেক বছর ধরেই দেখছিলেন না। এবং শুভমস্তুর এটাও একটা পণ ছিল যে পৌরোহিত্য যে একটা খুব সম্মানজনক বৃত্তি, সেটাকেও প্রমাণ করাটা খুব প্রয়োজন। দেখবে আমি অনেক জায়গায় বলেওছি যে আমাদের সিনেমাতে, গল্পে একটি টিকিধারী পুরোহিত যেন একটা কমিক ক্যারেক্টার। সে একটা কমেডিয়ান হতে যাবে কেন? বা সে একটা নেগেটিভ ক্যারেক্টার, সেটা তো হওয়ার প্রশ্ন নেই। তাকে নিয়ে সমাজ হাসবে কেন? তাকে ছোট চোখে দেখবে কেন? সে তো পুরো, সে সামনে রয়েছে, সে তো একেবারে প্রথমে দাঁড়িয়ে রয়েছে, সমাজকে সে পথ দেখাচ্ছে। তাহলে তাকে তো সব থেকে বেশি সম্মান করবে। এই কাজটা কিন্তু শুভমস্তু, আমি বলবো যে পায়োনিয়ার, আমরা এইটাকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছি এবং অনেকটা আমরা সুফল পেয়েছি। ট্রেডিশনাল পুরোহিতদেরও মানুষ আস্তে আস্তে তাদের সম্মানটা দিতে শিখছেন, যে একজন পুরোহিত যখন বসবেন তাকে রেসপেক্ট করতে হবে। তাকে তুমি ডিকটেট করতে পারো না, ঠাকুরমশাই আর কত, ঠাকুরমশাই একটু ছোট করে দিন, ঠাকুরমশাই এটা মূল্য ধরে দিয়ে দিন। নো, হিজ ওয়ার্ড হ্যাজ টু বি দ্য লাস্ট ওয়ার্ড। সেটাও করতে হবে। সমাজকেও এটা শিখতে হবে যে পৌরোহিত্য অত্যন্ত সম্মানের একটা জায়গা। তো এই যে আপনি যে কথাটা আপনি উল্লেখ করছেন, সত্যি তো আমরা দেখছি যে পুরোহিতদের, দেখেছি একটা সময় যে পুরোহিতদের যে সম্মানটা সত্যিই আমাদের সোসাইটি দেয়নি। তো এইখান থেকে আপনারা এই মুহূর্তে সবচেয়ে বেশি বোধহয় আপনাদের অ্যাকসেপ্ট করেছে সমাজ, আপনারা যেভাবে মানুষকে বুঝিয়েছেন, হ্যাঁ, আপনাদের নিজেদের পজিশনিংটাকে যেভাবে করেছেন অ্যাজ আ ব্র্যান্ড, শুভমস্তু বলুন বা আপনারা পার্সোনালিও বলুন, সেই জায়গা থেকে আপনারা কিছু ভাবছেন যে এদেরকে কীভাবে হাউ টু টিচ দেম, হাউ টু, মানে একটু যদি এদেরকেও যদি একটু ডেভেলপ করা যায় সামনের দিনে, পরবর্তী প্রজন্ম? অ্যাবসলিউটলি। আমরা তো শুধু মেয়েদের কথা ভাবতে পারি এবং এই মেয়েদের কাজটা দেখে দেখে পুরুষ পুরোহিতরাও যদি আসেন এগিয়ে, তো মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে বলে আমি মনে করি। তবে এই প্রসঙ্গে কিন্তু আরেকটা কথাও বলি,
এই যে মহিলা পুরোহিত ব্যাপারটা যখন মানুষ মোটামুটি অ্যাকসেপ্ট করে ফেললেন এবং আমাদের প্রচুর কাজ বাড়তে থাকলো, তখন কিন্তু অনেক মেয়েরাই দলগত হয়ে শুভমস্তুর মতনই কাজ শুরু করেছে। এখন প্রচুর আছে, মানে শহরতলিতেও আছে অনেক যারা এই কাজ করছে। সেইখানে মাঝে মধ্যে আবার একটু বেনজল ঢোকার জায়গা দেখা দিচ্ছে। পড়াশোনাটা কম, যিনি মাথায় রয়েছেন তিনি সংস্কৃত জানেনই না, সংস্কৃত মানুষই না। তারা ভাবছেন যে যেহেতু শুভমস্তু খুব সহজ একটা রাস্তা গান করে মাঝে মধ্যে, তার মানে একটা বেশ জবরদস্ত শক্তপোক্ত গানের টিম রাখলেই বোধহয় পৌরোহিত্যটা করে ফেলা যায়। কিন্তু পৌরোহিত্য করতে গেলে যে বেসিক এডুকেশন, সংস্কৃত সাহিত্যটা গুলে খেতে হবে এবং প্রাচীনত্ব, ভারতের প্রাচীন ঐতিহ্যকে ভীষণভাবে সম্মান রেখে সেটাকে রিডিফাইন করতে হবে, সেই ক্ষমতাটা রাখতে হবে, সেই রিসার্চটা রাখতে হবে, সেইটা অনেকে করছেন না। অনেকে খুব সহজভাবে রোজগারের পথ হয়তো এটা বেছে নিয়েছেন, যেখানে আবার কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হবে, আমি এটা বুঝতে পারছি। আমাদের শুভমস্তুর যে বিপুল জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা দেখে যে মহিলা পুরোহিতের দলগুলি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা অনেকেই কিন্তু খুব দক্ষ, আবার অনেকে দক্ষ নন। সেখানে আমাদের হাত পা বাঁধা, আমরা তো কিছু করতে পারবো না। ভীষণভাবে আমাদের কাজের ছায়া তাদের কাজে দেখতে পাই। আমরা যেভাবে কাজ করছি, আমরা এক রকমের শাড়ি পরে কাজ শুরু করেছিলাম, এটা আমাদের একটা আচরণ বিধির মধ্যে ছিল। আমরা নিজেদের মধ্যে অনেকটা আচরণ বিধি প্রয়োগ করেছি। আজকে সম্মানটা পেতে আমাদের কিন্তু অনেক খাটতে হয়েছে, অনেক প্ল্যানিং করতে হয়েছে, আমরা অনেক সংযম প্র্যাকটিস করেছি। শুধু শুধু এটা হয় না। তো তাদের মধ্যেও আমরা দেখি যে অনেক জায়গায় মেয়েরা দলবদ্ধ হয়ে এক রকমের শাড়ি পরে বসে অনেকে মিলে গান গাইছেন। ঠিক আছে, মানুষজনই তাদের বিচার করবেন যে কারা সত্যি পড়াশোনা করে এই ট্রেডে আসছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর পুরুষ পুরোহিতরাও কিন্তু অনেকে, এখন আমি শুনছি তারা অনেকে চেষ্টা করছেন ব্যাখ্যা করে বোঝাতে তারা কি করছেন সেইটা। তবে ট্রেডিশনাল পথটাতে একটা সমস্যা আছে, সেখানে সম্প্রদান বাদ দিয়ে কাজ করতে তাদের একটু, তারা তো একটা গোষ্ঠীবদ্ধ ভাবে থাকেন, তাদের পক্ষে এটা একটু কঠিন হয়ে যায়। যেখানে আমাদের তৈরি স্ক্রিপ্টে তো আমি নিজের মতন করে স্ক্রিপ্ট তৈরি করেছি। সম্প্রদানটা আপনাদের নেই? না না, মানে এমন একটা খুব ইন্টারেস্টিং সুন্দর ঘটনা ছিল। বিদেশে কি হয়, সেখানে একটু সংস্কৃত জানা মানুষ যদি অন্য কোনো চাকরি করছেন হয়তো, তিনি পৌরোহিত্যের কাজগুলো করে থাকেন। সব বিদেশেই এরকম আছেন, আমি দেখেছি, বাঙালি হোক আর অবাঙালি হোক। সেই রকম একজন আমাকে ফোন করেছিলেন যে ওই যে সম্প্রদানের জায়গাটা আপনারা কি করেন সেইটা যদি একটু বলে দেন, তাহলে আমি এখানেও সম্প্রদান বাদ দিয়ে কাজ করব, কারণ আমি যাদের বিয়ে দিচ্ছি তারা সম্প্রদান চাইছেন না। আমি বলে দিয়েছিলাম। তো এই আর কি, প্রচুর চেঞ্জ আসছে সমাজে। যখন ধরুন এই ফ্যামিলি থেকে আসে আপনার কাছে, যখন আপনি বলেন যে আমি সম্প্রদানটা করবো না, তো সেক্ষেত্রে আপনার লজিকটা কি থাকে বা ওরা কীভাবে অ্যাকসেপ্ট করে ব্যাপারটাকে? এখন মানুষ জেনে আসে, এখন তো আমাকে আর বোঝাতে হয় না কিছু। কিন্তু একটা সময় তো সাংঘাতিকভাবে, মানে কি পরিমাণ কাউন্সেলিং আমাকে করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা। কেন সম্প্রদান? একটা সময়ে দাঁড়িয়ে সম্প্রদান এবং গোত্রান্তর, এইটা তখনকার দিনের পণ্ডিতরা ভেবেছিলেন এটা ভেরি ভেরি নেসেসারি। পিতৃতান্ত্রিক একটা সাংঘাতিক কঠোর পিতৃতন্ত্র সেই সময় ছিল, সেটা তো অবশ্যই। কিন্তু তবুও একটি বাচ্চা মেয়ে, ভাবুন তো, সে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তার বাপের বাড়ি স্টে এইটুকু, আর শ্বশুরবাড়ি স্টেটাই তো বড়। হ্যাঁ, সুতরাং এই যে সে ছোট্ট বয়সে একটা অন্য পরিবারে যাচ্ছে, তাকে যত্ন করার একটা দরকার আছে। সে তো অনেক কিছু নিজে করতে পারবে না, সে তো কিছু জানে না, সে সংসার বোঝে না, সে কর্তব্য বোঝে না, সে শিশু। সুতরাং
তখন পণ্ডিতেরা ঠিক করলেন যে যদি তাকে দান করে দেওয়া যায়, দান মানে কি, তুমি এর দায়িত্ব নাও। কেউ যদি আমাকে একটা জিনিস দেয়, সেই জিনিসটা আমি সযত্নে পালন করব। আমি সেটা দায়িত্ব নিলাম, সেটা আমার হলো, তাই তো? এইটাই অর্থ। তো সেইটা বোধহয় ওই সময় দরকার ছিল, প্রয়োজন ছিল। না হলে এই মেয়েটির যত্ন হবে না, সে তো বাচ্চা, সে তো বড়ই হয়নি, সে মানে কৈশোরেই আসেনি, সে তখনও বালিকা। সুতরাং এই দায়িত্বটা বোধহয় শ্বশুরবাড়ির লোকেরা নিতেন, সেই জন্যেই এই প্রথা। এবং গোত্র, আমাদের তো হিন্দু ধর্মে একটা নিয়ম আছে যে আমরা যখনই কোনো পুজো করি আমাদের বংশের যে গোত্র সেটা উল্লেখ করতে হয়। সুতরাং এদের যে সন্তান হবে, যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ, সেই জন্য পিতার গোত্রেই তো তার পরিচয় হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের সব কিছু পুজোতে। তো সেইখানে এই মেয়েটির তো গোত্র অন্য হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক, বিশেষ করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে তো তাই। তাহলে কি হবে, সে যদি এক গোত্রের না হয় তাহলে তো ওইটা সমস্যা হয়ে যাবে, তাহলে সন্তানটির কি হবে? সেই জন্য পণ্ডিতেরা ঠিক করলেন একে ওই গোত্রে ট্রান্সফার করে দাও। মেয়েটির তো তাতে কোনো সমস্যা নেই, কারণ সে তো লেখাপড়াই জানে না, সে তো প্রতিবাদ করবেই না। আর তখন কি হচ্ছে, এমন একটা যুগ, সেই যুগ মানে এই কিছুদিন আগে পর্যন্তও ছিল যে যেটা হয়ে আসছে সেটা মঙ্গলের জন্য হয়ে আসছে, ভালোর জন্য হয়ে আসছে, ওইখান থেকে কোনো বিচ্যুতি কিন্তু চলবে না, তাহলেই খারাপ হয়ে যাবে। এই যে পরম বিশ্বাস, সেই বিশ্বাসটা কেউ কোয়েশ্চেন করেনি কোনো দিন, তাই গোত্রান্তর হয়েছিল। কিন্তু এখন তো সম্প্রদানেরও প্রয়োজন নেই, কারণ সেই মেয়েটিকে আর দেখভাল করতে হবে না, বরং মেয়েটিই দেখভাল করবে শ্বশুরবাড়ি অনেককে। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলতে হবে না। আসলে কি জানো তো, তুমি যদি খুব গভীরভাবে অনুধাবন করো, গোত্র হচ্ছে স্কুলিং। খুব সহজ ভাষায়, আমি মডার্ন হাই স্কুলের মেয়ে, আমার হাজব্যান্ড সাউথ পয়েন্টের স্টুডেন্ট। এবার আমার বিয়ে হয়ে গেল, আমাকে বলা হলো আজকে থেকে তুমি সাউথ পয়েন্টের স্টুডেন্ট। আমি মানবো না তো। তো এইটাই হচ্ছে ব্যাপার, গোত্র হচ্ছে স্কুলিং। একজন ঋষির কাছ থেকে এই বংশের পুরুষরা যেটা অ্যাকোয়ার করলেন, বিদ্যা, ধর্ম, পথ দেখানো সমাজের, সেইটা এই বংশ ফলো করে। তাহলে এই মেয়েটিকেও যদি ওইটা ফলো করানো যায় তাহলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কাজটা খুব সোজা হয়ে গেল। কিন্তু এখন তাহলে কি হচ্ছে, শুভমস্তুর কাজে তো সম্প্রদানও নেই, গোত্রান্তরও নেই, আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তখন আমি এটাই বলি, আজকের দিনে মেয়েরা অনেক সময় পদবি বদলাতে পারে না, কারণ তারা প্রত্যেকে চাকরি করে, তাদের নিজস্ব ক্যারিয়ার আছে, এবং সেই ক্যারিয়ারের জন্য তারা যে পদবি দিয়ে পড়াশোনাটা করেছে সেই পদবিটাকেই তাদের রাখতে হয়, পদবিটা বদল করা যায় না। যদি গ্লোবালি তুমি চাকরি করতে যাও তাহলে কেউ এটা মেনে নেবে না যে হঠাৎ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো ওই সারনেমটা। সুতরাং সেই রকমই, তার জন্য কি মেয়েরা তাদের শ্বশুরবাড়ির মানুষজনকে ভালোবাসছে না, বা ছেলেটি তার শ্বশুরবাড়ির মানুষজনকে ভালোবাসছে না? এটা হতে পারে না। ভালোবাসা, দায়িত্ব নেওয়া, এগুলো তো অন্য জিনিস, সেটার জন্য প্যারেন্টাল গ্রুমিং, তার মানসিকতা, সেগুলো অনেকটা দায়িত্ব নেয় তার। কিন্তু এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে গোত্র পরিবর্তন না করলে যে পরবর্তী প্রজন্মের যে শিশুটি এলো, সে তার গোত্র কি হবে এইটা নিয়ে সবাইকে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ার এই প্রজন্মে এই সময় দাঁড়িয়ে আর দরকার নেই। কারণ পরিচয়টা তার বাবা মার পরিচয়, এবং সে যদি গোত্রের কথা জিজ্ঞেসও, মানে ধরো কোনো পুজোতে পুরোহিত জিজ্ঞেস করলেন তোমার গোত্র কি, সে তার ইচ্ছে মতো বলবে, সে তার বাবারটাও বলতে পারে, তার মায়েরটাও বলতে পারে। সেই যুগ এসে গেছে। লেট দ্য চাইল্ড চুজ, লেট দ্য চাইল্ড চুজ। অনেক বাচ্চারা আমি দেখছি মায়ের পদবি এবং বাবার পদবি দুটোই ব্যবহার করছে।
অনেক ছেলেদের আমি লক্ষ্য করছি সেটা। সেই সময়টা এসে গেছে, আমাদের আরেকটু খোলা মনে এটা ভাবতে হবে। মানে শুধু পিতৃতন্ত্র দিয়ে ভাবলে চলবে না, কিন্তু জেন্ডার বায়াসটা আর রাখার সময়টা এখন নেই। যেরকম মেয়েরা সব কাজে পারদর্শী হয়ে উঠছে, মেয়েরা সব কাজে মাথা গলাচ্ছে, মেয়েরা সব কাজে পার্টিসিপেট করতে পারছে। বারবার বলেছি যে মাসের কটা দিনে আমরা আমাদের নিজেদের অসুচি বলে আর মনে করি না। একটা জিনিস ভেবে দেখো, শুভমস্তুর এখন আমরা 19 জন। আমি এটাই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম যে এই যে আপনি এখন নতুন যারা পৌরোহিত্য করবেন ভাবছেন মেয়েরা, সমস্তিতে অনেকেই কাজ করছেন, এবং এই যে যেটা আপনি যে প্রসঙ্গটা তুললেন আমি তুলতে যাচ্ছিলাম যে এই যে মাসের কয়েকটা দিন মহিলারা ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, এরকম একটা ট্যাবু এতদিন ধরে আমাদের সমাজে রয়েছে বা এখনও রয়েছে, ভীষণভাবেই রয়েছে। তো সেক্ষেত্রে এই পুরোহিতদের ক্ষেত্রে যারা এই পৌরোহিত্যটা করবেন আর কি মেয়েরা, তাদের ক্ষেত্রে কিভাবে, নিশ্চয়ই রেজিস্ট্যান্স আসে এরকম সোসাইটি থেকে? আসছে না এখন, এইটাই প্রমাণ। আজকে শুভমস্তুর যে পুরোহিতরা কাজ করছেন, ওই যে বললাম 4 থেকে আমরা এখন 19 হয়ে গেছি, কারণ এত বেশি কাজ আসছে। তো আমরা উই হ্যাভ ডিসাইডেড টু স্প্রেড আওয়ার উইংস। অনেক তরুণ প্রজন্মের মেয়েদের আমরা ট্রেন আপ করে নিয়েছি এবং তারা সাংঘাতিক সুন্দরভাবে শিখে গেছেন। আমরা ভীষণ রিহার্সালে বিশ্বাস করি, তারা ভালো শিখে গেছে, তারা ভালো কাজ করছে, গ্লোবালি কাজ করছে, তারা বিদেশে গিয়ে কাজ করে আসছে। তাদের মধ্যে অধিকাংশই ইয়াং গার্লস। আমরা পদবি ব্যবহার করি না, তার কারণ আমরা জাতি প্রথার যে জাতির বায়াস, ব্রাহ্মণ অব্রাহ্মণের যে বায়াস, সেটার বিরুদ্ধে, বর্ণাশ্রমটার বিরুদ্ধে, একদম বিরুদ্ধে। সুতরাং আমাদের পদবি ব্যবহার করি না, আমাদের মেয়েরা ইয়াং গার্লস। এইবার বলো, এই পরিমাণ বিয়ের কাজ চলছে এই সিজনে, চলছে তো এই সিজনে ধরো শুভমস্তুর 170টা বিয়ের কাজ হয়েছে, বুকিং হয়ে গেছে। আমরা কোনোদিন ফাঁকা নেই। একজনও তো প্রশ্ন করছে না আমার মেয়েদের যে আজকে আপনি শুদ্ধ তো, আপনার এখন পিরিয়ডস হয়নি তো? নো ওয়ান ইজ আস্কিং। কেউ প্রশ্ন করছে না আপনার পদবি কি, ব্রাহ্মণ তো? নো ওয়ান ইজ আস্কিং। লোকে মুগ্ধ হয়ে শুনছে এবং অ্যাকসেপ্ট করছে। বুকিংয়ের সময়ও একটা প্রশ্ন এরকম আর আসে না। তার মানে কি দাঁড়ালো? প্রমাণ হলো যে আমরা মানুষকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, অনেকে এখনো আছেন যারা এটা মানেন, তারা আমাদের ডাকবেন না, কিন্তু আরও কয়েক বছর পরে তারাও ডাকবেন বা তাদের পরের প্রজন্ম ডাকবে। আরেকটা জেনারেশন লাগবে। এই জেনারেশনই এখন অনেকটা অ্যাকসেপ্টেড হয়ে গেছেন, তাদের চোখ কান খোলা হয়ে গেছে, লজিক্যালি ভাবছে একদম একদম। আপনার ওখানে শুভমস্তুতে যারা ধরুন পৌরোহিত্য করতে চায়, তাদের ক্ষেত্রে আপনারা কি কি দেখেন, কি কি গুণ তাদের থাকা দরকার অ্যাকচুয়ালি? বা হ্যাঁ, আমরা যারা মন্ত্র পড়ি তাদের মিনিমাম কোয়ালিফিকেশন MA ইন সংস্কৃত। আচ্ছা, মাস্টার্স না করলে এটা হয় না, কারণ তাকে তো পড়তে হবে। এখনো পর্যন্ত পড়ার দায়িত্বটা মেনলি আমার রয়ে গেছে, কিন্তু এবার ওদেরও তো পড়তে হবে। ওরা ওদের চোখে প্রাচীন সাহিত্যকে বিশ্লেষণ করুক, ওদের চোখে হয়তো এমন কিছু একটা বেরিয়ে আসবে যেটা আমি ভাবছি না, আরও ভালো কিছু বেরিয়ে আসবে, সেটার অপেক্ষায় আমি আছি। সুতরাং মেয়েরা সংস্কৃতজ্ঞ, এবার তাদের গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব আমার আর রুমার, সেটা আমরা করে ফেলেছি। এবং তার সাথে অত্যন্ত দক্ষ সঙ্গীত শিল্পীরা কয়েকজন আছেন, কিন্তু তাদের লোকে ভাবে যে গান জানলেই শুভমস্তুতে আসা যায় না। শুভমস্তুতে আপনি গান জেনে আসবেন, কিন্তু সংস্কৃত জেনে ফিরবেন। আমাদের প্রতিটি গানের মেয়ে আমাদের সাথে একসাথে মন্ত্রোচ্চারণ করতে বাধ্য, তাদের শিখতেই হবে, এবং ওই বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে তাদের শিখতে হবে, এটা কম্পালশন। তাছাড়া এটা তো গেল সামাজিক যে সেরেমনিগুলো, সামাজিক অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি, এটা তো সহজ কাজ। এবারে মূর্তি পুজো,
দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আমরা তো সবটা করি। সেখানে গানের মেয়েরা কি বসে থাকবে? তাদের ওই ক্রিয়াগুলোও শিখতে হচ্ছে, কি করে আচমন করতে হয় সেখান থেকে শুরু করে শান্তির জল কি করে ছেটাতে হয় সবটা তারা জানে। সবটা পৌরোহিত্যের কাজ গানের মেয়েরা শিখছে এবং তারা পারছে। শুভমাস্তুতে শুধু গানটা গান হিসাবে নয়, গানটা আসলে মন্ত্র আমাদের কাছে। ওই গানের কথাগুলো, গানের সুরটা, বেদমন্ত্রের সুর, গানের সুর সব ম্যাচ করা আছে, অ্যালাইন করা রয়েছে, ওটা মন্ত্র আমাদের কাছে। আমি জানি কলকাতায় একটি মন্দির আছে, মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, জানেন কিনা জানি না। আরে বাবা, ওর সাথে আমরা ভীষণ যুক্ত আর কি আছে, মানে মাতৃসংঘে অ্যাকচুয়ালি পুজো হয়, কালী পুজোটা হয় একদম গান করে, মানে যখন ধরুন মানে হোম হচ্ছে, সর্বধর্ম সমন্বয় সব আছে ওখানে। তো কি ভালো, কি ভালো। আমি সামহাও ওখানে কানেক্টেড, আমি দীক্ষিত ওনার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওখানে ওরকম যে যখন হোম হচ্ছে তখন কিন্তু আগুনের পরশমণি হচ্ছে আর কি, মানে তো সবাই মিলে সম্ভবত কণ্ঠে যে সবাই মিলে গাইছে আগুনের পরশমণি, সেটা একটা বড় মন্ত্র আর কি হতে পারে? অ্যাবসলিউটলি তাই, কি হতে পারে। তো একটা জিনিস জিজ্ঞেস করি, মানে শুভমস্তুতে পুরোহিতদের কেন প্রবেশাধিকার নেই? এটা কি জেন্ডার বায়াসড? না, একটুও নয়, একটুও নয়। এটা হচ্ছে মেয়েদের শক্ত করার জায়গা, এটা আর কিছু না। আমরা কিন্তু পুরুষ পুরোহিতদের একটু বিরুদ্ধে নই, আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে পছন্দ করি। ওনারা হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন, আবার অনেকে ভাবেনও না, অনেকে আমাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। আমরা কিন্তু একদমই মানে ওনাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কখনো না। আমরা সমাজের মানুষদের মনের জায়গাটা যে মাইন্ড ব্লক হয়ে আছে, একটি মেয়ে ওং বলতে পারবে না, তাহলে আমাদের গ্র্যাজুয়েশনে সংস্কৃত অনার্স যখন পড়লাম, সংস্কৃত MA যখন পড়লাম, তখন এত করে আমাদের মন্ত্রোচ্চারণ শেখানো হলো কেন? আমরা তো মন্ত্র বলেছি, আমরা তো জোরে জোরে মন্ত্র বলেছি ক্লাসে, সিলেবাসে তো ছিল, তাহলে আমাদের পড়ানো হলো কেন? যেই সেটা আমি প্রয়োগ করতে যাব তখন অন্যায় হয়ে গেল। এটার মতো অযৌক্তিক কিছু হতে পারে না। শুনেছি কিছু, তুমি ওই পুরোহিতের কোর্সের কথা বলছিলে না, সেখানে শুনেছি মেয়েরা যদি এনরোলমেন্ট নেন তাহলে তাদের বলেছেন যে শিখছো শেখো, মনে রেখো এটা তোমার বাড়িতে পুজো করার জন্য, তুমি কিন্তু বাইরে এসব করতে যেও না। হ্যাঁ, তাহলে তো কোনো লাভ নেই। তাহলে তো এই মেয়েদের যদি পৌরোহিত্য শেখাতে হয়, তাহলে শুভমস্তু ইজ দ্য অনলি প্লেস যেখানে তারা শিখবে। কারণ শুভমস্তুর পূজা পদ্ধতিটাও ডিফারেন্ট ইন দ্য সেন্স, দেবদেবীর পুজো যখন আমরা করি ভীষণভাবে প্রশিক্ষিত না হলে আমরা আমাদের একটি মেয়েকে সেই দায়িত্ব দিই না। প্রচুর রিহার্সালস করতে হয়, প্রচুর। হোমটা কি করে করবে, পূজার প্রত্যেকটি ক্রিয়াকর্ম কি করে করবে, সেটা ভীষণভাবে আমরা সিরিয়াস এই ব্যাপারে। তো এটা কোনো পুরুষ পুরোহিত আমাদের শেখাবেন না, শেখাননি। ইনফ্যাক্ট কোথাও কোথাও আটকে গেছি হয়তো, সেখানে হয়তো জিজ্ঞাসা করেছি যে এটা আমাদের একটু বুঝিয়ে দেবেন, আপনারা তো রোজ এটা করেন। ওনারা বলেছেন দুঃখিত, কিছু মনে করবেন না, আমরা মেয়েদের আমরা শেখাতে পারবো না। তো তাহলে মেয়েরা কোথায় শিখবে? বাড়িতে পুজো করার জন্য শেখার দরকার নেই, সেটার জন্য ভক্তিটাই যথেষ্ট। তুমি কোনো যজমানের হয়ে যদি প্রফেশনালি পুজো করতে চাও, ওয়াই নট? তাহলে সেই প্ল্যাটফর্মটা একমাত্র শুভমস্তু। তুমি আমাদের বলো, আমাদের অ্যাপয়েন্ট করো, আমরা গিয়ে করে আসছি, দেখো হাউ উই পারফর্ম। এখন শুভমস্তু সারা কলকাতায় 4টে দুর্গাপুজো করে। লাস্ট 3 বছর বিদেশে আমাদের একজন গিয়ে দুর্গাপুজো করে এসেছে। অনলাইনে দুর্গাপুজোর প্রশিক্ষণ দিয়েছি বিদেশের বাঙালি মেয়েদের, যে তোমরা নিজেদের সংগঠনে নিজেরা পুজো করো। তারা 6 মাস ধরে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে, ভালোভাবে করছে। ইউকেতে করছে, ইউরোপে করছে, আমেরিকাতে করছে, 3টে গোষ্ঠী বিউটিফুলি কাজ করছে। তাহলে এই শুভমস্তুই একমাত্র প্ল্যাটফর্ম যেটা মেয়েদের এম্পাওয়ার করছে। এটা শুধু টাকা রোজগার নয়, কিন্তু এটা একটা অন্য এম্পাওয়ারমেন্ট, এটা একটা সোশ্যাল এম্পাওয়ারমেন্ট,
একটা বলা যেতে পারে আধ্যাত্মিক এম্পাওয়ারমেন্ট। এই আধ্যাত্মিকতার মধ্যেও যে একটি মেয়ের সক্রিয় ভূমিকা থাকতে পারে, সে শুধু এক জায়গায় দীক্ষিত হলো এবং সে ওই পুজোয় ফল কাটলো তা নয়, সে কিন্তু আরেকটা স্টেপ ফার্দার এগোতে পারে, সেই ওই পুজোটা করতে পারে, সে ওই পুজোয় হোমটা করতে পারে, তাহলে তার প্রশিক্ষণের প্ল্যাটফর্মটা কী হবে? শুভমস্তু। কিন্তু আমরা এখনো পাবলিকলি ট্রেনিং সেন্টার করিনি, কারণ আমরা এত পারফর্ম করতে হয় আমাদের যে এই 19 জনকে আমরা ট্রেন করে নিয়েছি, ব্যাস। এবার ভবিষ্যৎ বলবে আমরা কি করব। এই যে আপনি যে কথাটা বললেন যে আপনারা বর্ণাশ্রমটাকে, যে মানে এখানকার যারা পুরোহিত তাদেরকে কেউ প্রশ্নও করছে না যে আপনি ব্রাহ্মণ কিনা, তো আপনারা কি পৈতের বা উপনয়ন অনুষ্ঠান করেন? না, করেন না, আমরা তো ওটার বিরুদ্ধে। দেখো, একটা সময় যখন ওই যে বললাম না যে ব্রাহ্মণরাই পথ দেখাবেন, সেটা একটা যুগ ছিল, তখন ওটা প্রয়োজন ছিল। খুশি হলাম কারণ এই কারণে মানে আমার পার্সোনাল স্টান্স হচ্ছে আমি আমার ছেলের পৈতে দিইনি। ইনফ্যাক্ট আমি মানে দেবো না আর কি করেছিলাম, কারণ এটাই আমার প্রোটেস্ট অ্যাকচুয়ালি, এই রেসিজমটার এগেইনস্টে নিশ্চয়ই অ্যাবসলিউটলি। এটা তো অন্যায়। ওই যে বললাম, যখন তৈরি হয়েছিল একটা অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন কিছু মানুষ একটা পথ দেখানোর জন্য এটা করেছিলেন, যে তোমাকে উপনয়ন মানে কি, কৈশোরে যে ছেলেটি পদার্পণ করছে তাকে কি সুন্দর শিক্ষা দেওয়া, কি সংযমের কি সুন্দর দিক নির্দেশ করে দেওয়া, অপূর্ব সব মন্ত্র আছে, তার যে সমস্ত ক্রিয়া সেগুলো অদ্ভুত সুন্দর যদি ডিপলি তার মধ্যে ঢোকা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওই কিশোরটি যেভাবে এখন প্রশিক্ষিত হচ্ছে, যেভাবে এখন সে শিক্ষা লাভ করছে, যেভাবে সে বাড়িতে এখন গ্রুমড হচ্ছে, এখন যদি তাকে বলা হয় তুমি কিন্তু ব্রাহ্মণ উচ্চ শ্রেণী, তাহলে তার তো সর্বনাশ হয়ে গেল। তাহলে তো সে পরের দিন স্কুলে গিয়ে বিচার করতে চেষ্টা করবে ওই পদবি দেখে দেখে যে তার কোন বন্ধুরা ব্রাহ্মণ নয়, যাদের পৈতেটা হলো না। মানে তার যে কত বড় ক্ষতি হয়ে গেল এটাতে, সে তো সবাইকে সমানভাবে মর্যাদা দিতেই শিখলো না। ওইটা দেখেই মানে পদবি দেখেই বিচার করা শিখে যাবে আর কি। এই জন্যই আমরা এর বিরুদ্ধে। অনেক মেয়ের বাবা মায়েরা আমাদের কাছে প্রস্তাব রেখেছিলেন যে আমরা মেয়ের উপনয়ন দিতে চাই। এখন দু একটি ইনস্ট্যান্স এরকম আমরা কাগজেও পড়েছি, হয়েছে, আমাদের বাংলায় হয়েছে যে মেয়ের উপনয়ন। কিন্তু ওই বিনীতভাবে তাদেরও আমরা বুঝিয়েছি যে কেন মেয়েকে আপনারা বলছেন যে সে একটা উচ্চ বর্ণে রয়েছে, এটা দরকার নেই। তো যদি দুর্গাপুজো করতে এলেন যখন ৬৬ পল্লী বোধহয় আপনাকে প্রথমবার নিয়ে গেল, তো সেটা নিয়ে তো সাংঘাতিক রকম হইচই আর কি, তাই তো? মানে এইটা তো সাংঘাতিক বোধহয় আপনাকে একটা ফেস করতে হয়েছিল সে সময়। কিন্তু আমি মানে হ্যাটস অফ টু ৬৬ পল্লী, ওরা যে সিদ্ধান্তটা নিল, অভিনব সিদ্ধান্ত, কিন্তু রিস্ক ছিল সাংঘাতিক। কারণ আমরা কোনোদিন দুর্গাপুজো করিনি, আমরা কেমন করব ওরা সেটা জানে না। ওরা ওই কোন সাল হলো? ২১ আচ্ছা, 2020-তে ব্রহ্মাজানের গোপন কর্মটি রিলিজ করলো এবং 2020-র দুর্গাপূজা করে ওদের যিনি বৃদ্ধ পুরোহিত তিনি স্বর্গে গেলেন। এবার ওদের নতুন পুরোহিত দরকার, তখন ওরা এই সিদ্ধান্ত নিল যে এনাদেরই ডাকা হবে। আমি তো না করে দিয়েছিলাম প্রথমে। সমাজ বললো যে এখন বিয়ে অবধি ছিঁড়ে আবার পুজো কি করে, আবার এরা নারায়ণ স্নান করাবে রোজ, এটা নিয়েও ছেলে খেলা করছে। ধর্মটাকে ওরা শেষ করে ফেললো এবং সব আক্রমণ এই শর্মার ওপরে খুব স্বাভাবিকভাবেই। তো ওটা একটা চ্যালেঞ্জ ছিল। 1 বছর পড়াশোনা করেছিলাম আমরা, 1 বছর সময় পেলাম, পড়াশোনা করেছি, প্রচুর রিহার্সাল দিয়েছি। দুর্গা পূজার ব্যাপারটা যত পড়ছি তত সামনে মনে হচ্ছে একটার পর একটা দরজা খুলে যাচ্ছে যে এ কি দেখছি, এ কি শিখছি, এ কি জানছি। এটা তো প্রকৃতি পুজো, নবপত্রিকা যে কলাবউ স্নান নয়, সেইটা তো শুভমস্তুই ভালো করে বুঝিয়েছিল। এখন চারদিকে ফোন খুললে নানান রকম ইউটিউবে দেখি, রিলে দেখি যে অনেকে বলছেন এটা আসলে 9টা গাছ, অমুক তমুক।
ছেষট্টি পল্লীতে আমরা প্রতিটি গাছের ট্যাগ করেছিলাম, এটা এই গাছ, এটা দেখো ডিসপ্লেতে রেখেছিলাম। গণেশের পাশে বসানো হচ্ছে, কিন্তু এর সাথে গণেশের কোনো সম্পর্ক নেই। এটাই দুর্গা, এটাই দুর্গা, এরই পূজা হবে এই কদিন ধরে। মৃন্ময়ী মূর্তি তো আছেন, কিন্তু এই জীবন্ত মূর্তি যতক্ষণ না মায়ের ঘুম ভাঙছে ততক্ষণ তো এই গাছেরই পূজা, কারণ ওইখানেই তো প্রাণটি আছে। গাছ, শেকড় শুদ্ধ গাছ, শুধু ডাল নয়। এখন তো একটা বেল গাছের ডাল একটা টবে পুঁতে পুজো হয়, আসল প্রাচীন যুগে তো সেটা নয়, বেল গাছের তলায় পুজো হচ্ছে। শেকড় শুদ্ধ গাছ, যেখানে প্রাণ আছে। তো এই তো আমাদের দুর্গাপূজা। মা দুর্গা যাতে যাতে স্নান করছেন, যেভাবে তার ষোড়শোপচার হচ্ছে, মানে অবাক হয়ে যাওয়ার মতন এবং বিস্ময়ে প্রণাম করার মতন সেই প্রাচীন যুগকে, যারা এতটা প্রকৃতি সচেতন ছিলেন। আমার বাড়িতে এখন দুর্গাপুজো হয় ছেষট্টি পল্লীতে, 3 বছর পর পর করেছি। প্রথম বছরে মানুষজনের একটা অসম্ভব ঔৎসুক্য ছিল যে এই 4টে মেয়ে আবার এখানেও বসলো, সেজে গুজে বসলো। আমাদের সাজ নিয়ে তো প্রচুর কটাক্ষ হয়েছে, কারণ আমাদের সোজা সাপটা কথা যে একটা আনন্দ অনুষ্ঠানে আমরা যখন বসবো তখন আমরা অবশ্যই সুন্দরভাবে সেজে বসবো। সুন্দরভাবে সেজে বসলে মানুষের মধ্যে একটা খুব পজিটিভ ভাইব, অ্যাকসেপ্টেন্সটাও খুব সুন্দর হয়। এই যে মা দুর্গাকে বলা হচ্ছে, যেটা ওই শুভ দৃষ্টিতে বলা হয়, একটু আগেই বললাম, এইভাবে সেজে থাকো। কেউ সুন্দর করে সেজে থাকলে ভালো লাগে। আমরা যখন একটা পারলৌকিক কাজে যাচ্ছি বা একটা বাৎসরিক কাজে যাচ্ছি, আমরা কি ওরকম সেজে যাব না? ওই কাজের স্পিরিট যেরকম সেরকম সাজবো, সেটা তো আমরা জানি, আমরা বুঝি। আমরা মা দুর্গার পুজো করব, দুর্গা আমাদের কাছে মা এবং মেয়ে, আমাদের ঘরের, সেখানে তো আমরা সাজবই। তো যাই হোক, খুবই সিরিয়াসলি পড়াশোনা করে ছেষট্টি পল্লীকে প্রণাম জানাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তারা দিক নির্দেশ করলেন, এই বিপ্লবটা তারা লিড করলেন বলে আজকে শুভমস্তু এটা করতে পারলো। তারপরে আস্তে আস্তে এটা এক্স্যাক্টলি বিপ্লব অ্যাকচুয়ালি, মানে একদম একদম, মানে নারায়ণ স্নান যে করাচ্ছি আমরা, সেটা আলাদা করে ভিডিও হতো এবং তাই সেই রিল বেরিয়ে যেত, এবং সেখানে কটাক্ষ, অপমান, অনেক কথা গা করিনি একেবারেই। এগুলো একেবারেই আমরা ইগনোর করে চলেছি, নাহলে এত দূর পথ আমরা চলতে পারতাম না। এখন এই পরিমাণ দুর্গাপুজো আমাদের দায়িত্বে থাকে, কালী পুজো থাকে, আমরা বছরে 4টে করে মিনিমাম কালী পুজো করি। এবং কালী পুজোর মতন একটা পুজো যেখানে অত্যন্ত শক্তি লাগে, ধৈর্য লাগে, নিষ্ঠা লাগে এবং সাংঘাতিকভাবে দক্ষতা লাগে, সেটাকেও আমরা আয়ত্ত করে ফেলেছি। তো পারছি, লোকে ডাকছে, ঠিক আছে। ঠিক কথা। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, এই যে সিনেমাটার এটা কিভাবে শুরু হলো, মানে এই কাজটা? একদিন অরিত্র ফোন করলো আমাকে। আসলে আমি তো থিয়েটার করি, শিবুও থিয়েটারের ছেলে, হ্যাঁ, তো সেই জন্য আমাদের একটা থিয়েটার কমিউনিটি তো আছে, জানি সবাই সবাইকে চিনি। তো অরিত্র একদিন ফোন করলো, নন্দিনী তোমার সাথে একটা কথা আছে। বল না, এরকম আমি তোমার বাড়িতে যাব। আর মায় কথা হলো, তখন ও বলছে এই বিষয় নিয়েও ওর প্রথম সিনেমাটা করবে, ডেবিউ। বললাম তুই কত বড় ভুল করছিস, তুই জানিস না, এটা তো ফ্লপ হবে, কেউ মানবে না। অরিত্র, এই ভুল করিস না, প্রথম সিনেমা, একটা ভদ্রসভ্য টপিক নে, মহিলা পৌরোহিত, তো কেউ মানবে না, ছিছি করবে লোকে। বলে এটাই করব, আমার জেদ ধরে গেছে, তুমি শুধু থাকো। তোমার পুরো মানে 1 বছর লেগেছিল, ওরা গ্রাউন্ড ওয়ার্ক করলো। আমার প্রচুর কথা শুনতো, রেকর্ড করতো, তারপরে নিজেদের মাধুরী মিশিয়ে সুন্দর একটা গল্প তৈরি করলো। গল্পের ভিত আমার এই জীবনের কাহিনী এবং আমার কাজ, এইটাই শুভমস্তুর কাজ। রীতা ভরি আপনার সঙ্গে লিখেছিল। রীতা ভরিকে তো সংস্কৃত বলতে হয়েছে, অ্যাবসলিউটলি। ওইগুলো রেকর্ড করে দেওয়া হতো, আর ও শুনে 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 শুনে
আয়ত্ত করে ফেললো, শি ওয়াজ সো সিরিয়াস। কারণ খুব কঠিন ব্যাপারটা, যে সংস্কৃত জানে না তার পক্ষে ওটা উচ্চারণ করা। শুধু নিশ্চয়ই। তাই কেন, একটা গানেও সংস্কৃত ছিল। তো যে গানটি গেয়েছিল সেও হয়ে যাওয়ার পরে গানটি আমার কাছে পাঠানো হলো, সেখানে কিছু উচ্চারণের অন্যরকম ছিল, আমি সেটা আবার কারেক্ট করে দিলাম, আবার সেটা রিটেক করা হলো, গানটা রেকর্ড করা হলো। মানে ইট ওয়াজ সাচ আ বিউটিফুল জার্নি। আমার এত আনন্দ হয়েছিল যে যেদিন আমরা প্রিমিয়ার দেখতে গেলাম, আমরা সব ঝরঝর করে কাঁদছি, আমাদের চোখ দিয়ে জল, যে তার আগের এতগুলো বছরের কত কিছু মনে পড়ে যাচ্ছে। আর আজকে আমাদের কাজটা নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তার কিছুদিনের মধ্যেই কোভিড এসে গেল এবং আমরা সবাই ঘরবন্দি হয়ে গেলাম। কিন্তু তারপরেও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি চলে আসে এবং বিপুলভাবে সমাদৃত হয়। Absolutely, absolutely. এবং যতটা আমি যে আশঙ্কা করেছিলাম সেরকম কিচ্ছু না, একদমই হয়নি। না, বরং এটা খুব সফল মুভি হিসেবে ওয়েল অ্যাকসেপ্টেড, ওয়েল অ্যাকসেপ্টেড। অ্যাবসলিউটলি। আর আমার ধারণা এই মেসেজগুলোও ছড়িয়েছে সমাজে অনেক বেশি। নিশ্চয়ই, আমি হাজার কথা বলেও যেটা সিনেমা ইজ আ ভেরি স্ট্রং মিডিয়াম অ্যাকচুয়ালি। এইটাই আজকে উইন্ডোজ প্রোডাকশন যেভাবে এই বিষয়টাকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে পেরেছে, Absolutely, absolutely. তাতে তো আমাদের কাজটা সোজা হলো। ওই জন্য তো আমরা 66 পল্লীতে করতে পারলাম, ওরা তো ইনফ্লুয়েন্সড হলো সিনেমাটা দেখে। তো দিদি, তো প্রচুর এই যে ডিমান্ড, যে প্রচুর ডিমান্ড, যে আপনি বলছেন 170টা বিয়ে বছর দিতে হচ্ছে, এটা সামলাচ্ছেন কি করে? মানে হ্যাঁ, ওটা প্রফেশনাল ম্যানেজারটা রেখে রাখতে হয়েছে না, এখনো আমি সবটা সামলাই। মেল পড়া থেকে শুরু করে প্রত্যেক জনের সাথে, প্রত্যেকটি পরিবারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা, এই ব্যক্তিগত সম্পর্ক রাখাটা খুব জরুরি। কারণ তাদের কাছে ওই দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, তার সাথে ইমোশন জড়িয়ে আছে, সেন্টিমেন্ট জড়িয়ে আছে, বিশ্বাস জড়িয়ে আছে, রিলিজিয়াস ভাবনা জড়িয়ে আছে। সুতরাং বুঝি, এবং সেই গুরুত্বটা পান বলেই আমাদের যে পরিবারের মানুষজন শুভমস্তুর সাথে কাজ করাতে পারেন আমাদের দিয়ে, তারা খুব তৃপ্তি লাভ করেন। একটা খুব ইন্টারেস্টিং গল্প মনে পড়ে গেল, মানে ঘটনা, গল্প বলবো না, সত্যি ঘটনা। একটি বিবাহিত একটি দম্পতি, তারা একটা ফ্র্যান্টিক ফোন কল পেলাম তাদের কাছ থেকে, যে আমাদের এই সবে কয়েক মাস হলো বিয়ে হয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারিনি, সুতরাং ওটা বিয়ে বলে আমরা গণ্য করছি না। আলাম, মানে তোমার সবটা হয়েছে? হ্যাঁ, সবটা হয়েছে, আচ্ছা, কিন্তু ওটা হবে না। কি করলাম, কেন করলাম বুঝতে পারলাম না। এক্স্যাক্টলি, ওটা হবে না, ওটা আমরা মানছি না। আপনি একবার বিয়েটা দেবেন? আলাম, সে কি দুবার বিয়ে করবে? বলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, বললাম কবে করবে? বলে দেখুন, যে দিনে আমাদের বিয়েটা হয়েছে সেই দিনটা আমাদের কাছে খুব পবিত্র দিন, কারণ সেটা আমাদের বিয়ের তারিখ, সেই তারিখটা আমরা সারা জীবন পালন করব। তাহলে আর কি, 1 বছর অপেক্ষা করতে হবে, আবার ওই তারিখটা ফিরে আসুক, আপনি আমাদের বিয়ে দিন। বিশ্বাস করো, ওরা পুরো সেট আপ করলো, পুরো আবার ওরকম ভাবে পুরো বিয়ে করলো, করলো, এবং আমরা বিয়ে দিলাম। এটাও হলো, এটাও হয়। তার মানে মানুষের প্রতিটি সামাজিক অনুষ্ঠান, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, শ্রাদ্ধানুষ্ঠান বলো, গৃহপ্রবেশ বলো, এই সব কিছুর সাথে মানুষ এখন বুঝতে শিখেছে, প্রশ্ন করতে শিখেছে। মানুষের একটা তৃপ্তির একটা আকাঙ্ক্ষা জেগেছে, অনেক বেশি বুঝে তৃপ্তি পাওয়ার আকাঙ্ক্ষাটা জেগেছে, যেটা শুভমস্তু দিতে পারছে। অন্নপ্রাশনে যখন শিশুটিকে বরণ করে আমরা কবি সুকান্তের ছাড়পত্র কবিতাটি বলছি মন্ত্র হিসাবে, ও আচ্ছা, তখন অনেকের চোখে জল আসে। আলাম, এই শিশুর জন্য আমাদের দায়িত্ব বেশি, সুতরাং আমাদের সচেতনতাটা বেশি দরকার। প্রকৃতি পুজো করো, প্রকৃতিকে ঠিক রাখো, যাতে ওই শিশুটি ভালো থাকে, ওটাই আমাদের পুজো। কলকাতায় এই মুহূর্তে AQI হচ্ছে প্রায় 400। হ্যাঁ, সুতরাং তো শিশুর জন্য আমরা কি শুধু ঘরে এয়ার পিউরিফায়ার লাগিয়েই ভাবলাম আমাদের নিজেদের ডিউটি আমরা করে ফেললাম? শিশুকে বাসযোগ্য করে যাবো আমি বলছি, আমি এক্স্যাক্টলি, অথচ আমি কলকাতার আকাশ বাতাস সবটা হচ্ছে পলিউশনে ভর্তি। তবে
তো দুঃখ, এই মানে এই দুঃখজনক। হচ্ছে আমাদের অন্নপ্রাশন। গৃহপ্রবেশে আমরা বেছে বেছে বৈদিক সাহিত্য থেকে নবনির্মিত গৃহ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, সেইগুলো বেছে তুলেছি। আমাদের রবি ঠাকুরের কথা মিশিয়ে সুন্দরভাবে ওই আবার প্রকৃতি পূজা করি। প্রকৃতি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সূর্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ধরুন কেউ বিবাহবার্ষিকী করছে 50 বছর, তখন আপনারা কি কি প্রার্থনা করেন? ওরে বাবা, এটা নিয়ে বিগত 10 বছর ধরে মানুষের কাছে শুধু ডিমান্ড শুনেছি যে দিদি আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে এরকম করে তো আর বিয়ে করার কোনো উপায় নেই, আমাদের জন্য আপনি কি কিছু ভাববেন না? কি ভাববো না, 25তম বিবাহবার্ষিকী, 50তম, 30তম বিবাহবার্ষিকী, সবাই সমস্যারে মানে যেখানে বিয়ে দিয়ে উঠছি সেখানে এই ডিমান্ডটা আসছে। তো লিখেই ফেললাম, কি পরিমাণ কাজ আসছে 25তম 50তম। এখানে আমরা আধ্যাত্মিক জায়গাটা বেশি ধরি, কারণ তারা তো অনেকটা পথ পেরিয়ে এসেছেন, অনেক ঝড় সামলেছেন, অনেক লড়াই করেছেন, তবে তারা শক্তভাবে হাত ধরে এতটা পথ এসেছেন। সাধারণত ছেলেমেয়েরা অর্গানাইজ করে ব্যাপারটা, তারাই করে, বিশেষ করে 50তম বিবাহ বার্ষিকীতে তারাই করে। এবং সুন্দর সুন্দর গান থাকে, পরিণত প্রেমের গান, অনন্ত প্রেম কবিতাটা থাকে, ওটা ছাড়া তো হবে না। আর মন্ত্রোচ্চারণ থাকে। আমাদের ঐতিহ্য এত স্ট্রং এবং এত পরিব্যাপ্ত সব জায়গায়, যেমন রবি ঠাকুর, মানে কোনো ইমোশন, কোনো বিশ্বাস, কোনো আয়োজন, যে জায়গায় তুমি রবি ঠাকুরকে খোঁজো তিনি কিছু না কিছু রেখে গেছেন। আমাদের সংস্কৃত সাহিত্যও তাই, খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, পড়াশোনাটা করতে হবে। তো সেই জন্য আমরা বিবাহবার্ষিকী করি। আমরা সিনিয়রদের, মানে অনেক বয়স হয়ে গেছে যাদের, বিশেষ করে 80, 90, 85 এই যে বয়সটা, তাদের জন্মদিন পালন অনুষ্ঠানও করছি এখন। আচ্ছা আচ্ছা। তাদের সুস্থ জীবন প্রার্থনা করে সুন্দর অনুষ্ঠান হয়। দিদি, যেদিনকে ধরুন এই ধরনের কোনো একটা অনুষ্ঠান আছে, ধরুন বিয়েরই অনুষ্ঠান, ধরুন আপনাদের নিজেদের প্রিপারেশন কিরম থাকে সকাল থেকে? মানে সেদিনকে একদম অন্যরকম নন্দিনী ভৌমিক, তাই তো? সেটা তো অভ্যস্ত হয়ে গেছে, মানে একটা তো ডেফিনেটলি ওর মধ্যে একটা সাংঘাতিক ডুবে থাকা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মাইন্ডসেট, ওটাই আসল। শুভমস্তুর মেয়েদের কিছু আচরণ বিধি মেনে চলতে হয়। প্রথম কথা, আমরা যেভাবে শাড়িটা পরি সেটাও তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, তার মধ্যে একটা বাঙালিয়ানার টাচ আছে। আমরা সেইভাবে শাড়ি পরি, আমরা মিনিমাম গয়না পরি, রুদ্রাক্ষটা প্রেফার করি, তাতে একটা সম্মান আছে। সুন্দর করে সাজি, কিন্তু রুদ্রাক্ষও থাকে। রুদ্রাক্ষ তো এখন অর্নামেন্ট খুব ইন এখনকার ভাষায়। তো এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমরা কোনো বিয়ে বাড়িতে কোনো খাবার খাই না, নট ইভেন আ কাপ অফ কফি। হ্যাঁ, যদি কারোর ভীষণ সেদিন গলার প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, হয়তো সে একটু, মানে এটা কারণটা কি, মানে পেছনে কন্ট্রোল, সংযমটার বড় অভাব হয়ে গেছে গো। সারা বিশ্বে, বৃহত্তর সমাজে, সমস্ত বৃত্তির ক্ষেত্রে সংযমের বড় অভাব, পারিবারিক ক্ষেত্রেও তাই। মানুষের ধৈর্য নেই, মানুষের সংযম নেই। সে কথায় বলো, জিভে, ওই জিভের কথাই বললাম তোমাকে, জিভটা তো মারাত্মক একটা জায়গা। সেই জন্য শুভমস্তুর মেয়েদের ক্ষেত্রে আগে আমরা সংযম শিখিয়েছি। যখন আমরা আউটস্টেশনে কাজ করতে যাই তখন তো খেতেই হবে, উপায় তো নেই, তখন স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান ফুড খাই আমরা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। তোমাকে নির্লোভ হতে হবে। আমরা যে সাম্মানিকটি গ্রহণ করি, সেই সাম্মানিকের কিছুটা অংশ শুভমস্তুর জন্য রাখতে হয়, একটা বৃহৎ অংশ আমরা দান করি। মানে কি পরিমাণ বিভিন্ন সংগঠনের হাত ধরতে পারি আমরা, ঈশ্বরের অসীম কৃপা, আমরা বছরে 3 থেকে 3.5 লক্ষ টাকা চ্যারিটি করতে পারি। এই সংযমের ফল। আমরা তো অনেক কিছু কিনে ফেলতে পারতাম, আমরা
নিত্য নতুন শাড়ি কিনতে পারতাম, আমরা অনেক কিছু করতে পারতাম, কারণ মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার একটা জায়গা আমরা করতে পেরেছি, যে পৌরোহিত্য করে মেয়েরা অর্থ উপার্জন করবে। আমাদের মেয়েরা তো তাই করছে, কিন্তু তারা যেটা উপার্জন করছে তার বেশ কিছুটা অংশ শুভমস্তুর জেনারেল ফান্ডে দিচ্ছে, যে জেনারেল ফান্ড থেকে আমাদের এই পরিমাণ চ্যারিটি হচ্ছে। সংযমটা খুব দরকার। তো এগুলো আমাদের চলতে সুবিধা হয়। এই যে বললে না তুমি যে কিভাবে প্রিপারেশন নেওয়া, এইটা বছরের পর বছর করতে করতে এটা নিজেদের মধ্যে একটা যাপন হয়ে গেছে, আলাদা করে প্রিপারেশন নিতে লাগে না। আর একটু কথা কম বলতে হয়, আমরা বড্ড বেশি কথা বলি। বাক সংযমটা খুব দরকার। যত বাক সংযমে থাকবে তত তোমার যে অধীত বিদ্যা রয়েছে সেটা সুরক্ষিত থাকবে, সাধনায় থাকা যায়। ঠিক কথা। তাহলে তুমি পজিটিভ ভাইবসগুলো, যে সিগন্যালগুলো, যে সিগন্যালগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, সেগুলোকে চিনতে পারবে যে তোমাকে দিক নির্দেশ করা হচ্ছে। তার জন্য একটু কথা কম বলতে হবে, ব্রতে থাকতে হবে। কথাগুলো খুব কঠিন, কিন্তু শুভমস্তুর মেয়েরা অনেকেই এটা প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলছে, এবং আমি তো ভীষণ বিশ্বাস করি। আমি এত কথা বলি পডকাস্টে বসে ঠিকই, কিন্তু আমি খুবই অল্প কথা থাকতে পছন্দ করি রেস্ট অফ দ্য টাইম। যত কম কথা বলবে তত তুমি আত্মস্থ থাকতে পারবে, তোমার কাজটা তত বেশি ভালো হবে, এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস, আমি লাস্ট কোশ্চেন শেষের দিকেই রয়েছে, আমরা ইনফ্যাক্ট আমরা আড্ডা দিতে যখন বসছিলাম তখন দুপুর ছিল, বিকেল গড়িয়ে একটু এখন রাত্রি হয়ে গেছে, সুতরাং আপনি বুঝতে পারছেন যে এবার একটু শেষ করতে হবে। একটাই শেষ প্রশ্ন আপনাকে, যে এখন তো ধরুন ধর্মের যে এই যে মানে গোটা ধর্মের নিয়ন্ত্রণ যেটা বলি, এখন অনেক ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলের হাতে চলে এসছে, এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি। এইটাতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? খুব দুঃখজনক এটা। তবে হ্যাঁ, আমি একটা খুব সরু সুতোর ওপর দিয়ে হাঁটি, কিন্তু আমার মনের মধ্যে প্রগাঢ় বিশ্বাস এবং আস্থা যে শুভমস্তু তো শুধু সামগ্রিকভাবে মানুষের কল্যাণের কথা বলে। আমরা কখনো পোলারাইজড নই, আমার কোনো স্ক্রিপ্টে কোনো পোলারাইজেশন নেই। আমি খুব সচেতনভাবে আমার স্ক্রিপ্ট বানাই। সুতরাং সমস্ত ধর্ম, যে কোনো রকমের ধর্মই হোক, সে কিন্তু আলটিমেটলি ওই মানুষের মঙ্গলের কথাই বলবে এবং সেই মঙ্গলের পথটাই দেখাবে। সেই জন্যেই বোধহয় আমাদের সমাদর আছে, সম্মান আছে সমস্ত রাজনৈতিক দলের কাছেই। তারা বুঝে নিয়েছেন যে আমরা কোনো দলভুক্ত কোনো দিনই হতে পারবো না, কারণ আমরা সামগ্রিকভাবে বিশ্বায়নের কথাও চিন্তা করে মানুষের জয়গান গাই, এবং মানুষের যে এথিক্যাল, যে মরাল ভ্যালিউজ, এই মূল্যবোধটাই কিন্তু শুভমস্তুর ভিত। সে সব ধর্মই এক কথা বলবে, কখনো বলবে না যে তুমি মিথ্যে কথা বলো। সব ধর্ম বলবে যে তুমি সত্যি কথা বলো, সব ধর্ম বলবে যে তুমি সংযত হও। এই যে কথাগুলো আমরা বলছি, আমাদের জীবটা তো সাংঘাতিক না? জীবকে যদি আমরা সঠিকভাবে সংযত করতে পারি তাহলে কথাগুলোও ঠিকঠাক হবে। আমরা খুব খেতে ভালোবাসি, মানুষ মাত্রই খেতে ভালোবাসে, রসনা। এই রসনার জন্যেও কিন্তু অনেক গণ্ডগোল, অনেক উপদ্রব, অনেক দুর্নীতি। জীব হচ্ছে আমাদের একটা প্রধান মিত্র, আবার প্রধান শত্রু। সুতরাং মা সরস্বতীকে জড়িয়ে ধরে থাকলে, তাঁর পা দুটি জড়িয়ে ধরে থাকলে মনুষ্য সমাজের মঙ্গল হবেই। সেখানে মানুষের যে নৈতিকতা, যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সব কিছু সমগ্র বিশ্বে সমান। না, আমি এখানে একটা খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই, ধরুন আজকের ভারতবর্ষ যে একটা বড় অংশ যারা আবার ওই মনুসংহিতায় ফিরতে চায়, তারা যে ভারতবর্ষকে বিশ্বাস করাতে চায় পিতৃতান্ত্রিকতা বিশ্বাস করাতে চায়, যে ভারতবর্ষকে বিশ্বাস করতে চায় আমিষ খেলে মানে
সমস্যা রয়েছে। তো এই একটা পেছনে এই যে রিগ্রেসিভ একটা মাইন্ডসেটও একই সঙ্গে তৈরি করা হচ্ছে, সেখানে গিয়ে মানে এই যে আপনাদের এই যে শিক্ষা, এই যে সরস্বতীকে আঁকড়ে বেঁচে থাকা, সেখানে কোনো কনফ্লিক্ট কি আগামী দিনে হতে পারে বা হচ্ছে কোথাও? এখনো পর্যন্ত হয়নি কারণ কোনো কিছুরই বাড়াবাড়ি কিন্তু কখনোই কাম্য নয় এবং সেটাকে সাপোর্ট করা যায় না। যে কোনো রকমের বাড়াবাড়ি হোক না কেন, সেটা পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, বৃহত্তর সমাজের ক্ষেত্রে এবং রিলিজনের ক্ষেত্রেও। কেউ যদি লেফট হ্যান্ডার হয় তাহলে আগুনে আহুতি দেওয়ার সময় তার বাঁ হাতটা আগে যাবে। তাতে যদি পাপ হয়, যদি কেউ বলে এতে পাপ হবে, তাহলে তার এক্ষুনি তার নিজের আত্মপ্রক্ষালন করা উচিত। তার মানে তার মনটায় ঠিক জায়গায় নেই এই যুগে দাঁড়িয়ে। সেই জন্য কোনো কিছুই বাড়াবাড়ি হওয়াটা একেবারে আমি সাপোর্ট করি না। শুভমস্তুর মেয়েরা কোনো সেই রকম পদক্ষেপ নেয় না, সেই ধরনের কোনো কথা আমরা বলি না। আমরা শুধু মানুষের মঙ্গল চাই। এই জন্য বোধহয় আমাদের কাছে কোনো বলতে পারো রিলিজিয়াস আক্রমণ আসেনি এখনো পর্যন্ত। ভবিষ্যতের কথা তো বলতে পারবো না ভাই, যেরম আসবে সেরকম তাকে ট্যাকল করতে হবে, ডিল করতে হবে, আছি তার জন্য। কিন্তু সময়টা ভালো নয়, এটুকু বুঝতে পারছি। এবং সময়টা ওই রকম পোলারাইজড হয়ে যাচ্ছে বলেই বোধহয় শুভমস্তুর এত কাজ বাড়ছে, বিপুলভাবে বাড়ছে। তাতেই আমি ভাবি যে কেন তাহলে ট্রেডিশনাল জায়গায় মানুষ কি যাচ্ছে না কেন? তার মানে মানুষ এখান থেকেও একটা এসকেপ চাইছে। হয়তো আমরা ডালি সাজিয়ে বসে আছি তার জন্য। সেজন্য আমরাও দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা সচেতন আছি। হ্যাঁ, নিশ্চয়ই আক্রমণ আসলে তার প্রতিহত করবার মতন মানসিকতা নিয়ে থাকবো। কিভাবে ডিল করব সেটা সময় বলে দেবে। সব ছেড়ে দিয়ে বসে আছি, কলকাঠি নাড়ে ওপর থেকে, তার সিগন্যাল আমরা সব সময় পাই। উই আর ব্লেসড। সমর্পণ করে বসে আছি, যেটা করছি তাতে কোনো অন্যায় নেই, এইটুকু আমরা জানি। সেই জন্য খারাপ কিছু হবে না, বিশ্বাস আছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য, আমাকে এতগুলো কথা বলতে দেওয়ার জন্য থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি, মানে এই বললাম না, এই আড্ডাটা অনেক দিনের পেন্ডিং একটা আড্ডা, তো সুতরাং সেটা আজকে হলো। পুরো এপিসোডটা দেখবেন এবং একই সঙ্গে আমাদের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফলো করবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ধন্যবাদ, নমস্কার।